আপনাদের ধন্যবাদ। এই যে কোর্সটা, ইন্ডাস্ট্রি প্রিপেয়ার্ডনেস, আমরা আজকে যে এখানে প্রায় 70 জন 66 জন লোক আছি, তাদের ডেফিনেটলি মাথায় একটা জিনিস নিশ্চয়ই কাজ করছে যে এটার উদ্দেশ্যটা কি। দেখুন, আমি আমার এই 22 বছরের ক্যারিয়ারে, 23 বছরে পড়লো, 22-23 বছরের ক্যারিয়ারে আমি একটা জিনিস খুব খেয়াল করেছি। প্রথম হচ্ছে যে আই হ্যাভ স্টার্টেড মাই জব উইথ এ লার্জ এমএনসি, ওয়ান অফ দ্য লার্জেস্ট এমএনসি। দেন প্রাইস ওয়াটারহাউস কুপার্স অ্যাসোসিয়েট ফার্ম থেকে আমি সিএ কোয়ালিফাই করি। তার আগে আমি সিএমএ কোয়ালিফাই করেছি, চার্টার সেক্রেটারি করেছি, বা এলএলবি ইন্টারন্যাশনাল বিজনেসে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। এগুলো সব ঠিক আছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই সমস্ত একাডেমিক বা প্রফেশনাল ডিগ্রিগুলোর ভিতরে সিএটা ডিফারেন্ট কেন। বিকজ সিএ ডিগ্রি, যেটা আপনারা নিশ্চয়ই জানেন, আমরা এখানে যারা আছি কেউ হয়তো সাপ্লাই চেন এক্সপার্ট হবেন, কেউ হয়তো ফাইন্যান্স এক্সপার্ট হবেন, কেউ হয়তো এইচআর এক্সপার্ট হবেন, কেউ হয়তো মার্কেটিং এক্সপার্ট হবেন, কেউ হয়তো সেলসের এক্সপার্ট হবেন। সো আমাদের দেশের যতগুলো প্রফেশন, সিএর ইউনিকনেস, সিএর স্যালারি অন্য অন্য যে কোনো প্রফেশনের থেকে সবসময় স্টার্ট আপ স্যালারিটা 3-4 গুণ 5 গুণ হয়। এটার কারণটা কি? এই অ্যানালাইসিস থেকে আমার কাছে মনে হয়েছে যে সিএর এই পড়ালেখাটা এমন একটা স্টাইল যে আপনি যখন গ্র্যাজুয়েট বা মাস্টার্স করেন, ইভেন এখন এইচএসসির পর থেকেও নেওয়া হয়, যদিও তারা খুব ভালো করছে না। গ্র্যাজুয়েট রুট থেকে যারা সিএ পড়তে আসে তারা ভালো করে। এর কারণটা হচ্ছে সিএর দুইটা পার্ট, একটা হচ্ছে টাইম কোয়ালিফিকেশন, আর একটা হচ্ছে আপনার যেটাকে লেখাপড়া, বা যেটাকে আপনার পেপার কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনাকে 17টা পেপার পাস করতে হয় সিএর। সঙ্গে সঙ্গে 3 বছর থেকে 4 বছর ক্ষেত্র বিশেষ, যারা ইন্টারমিডিয়েট রুট থেকে আসে তারা 4 বছর আর্টিকেলশিপ করতে হয়। আর যারা গ্র্যাজুয়েট রুট থেকে আসে তারা 3 বছর অ্যাটলিস্ট, তারপর প্রভিশন পিরিয়ড থাকে আরো 3-4 মাস, মানে 3 বছর, 3.5 বছর, 4 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পায়। সো অন্য প্রফেশনগুলোর চ্যালেঞ্জটা কোথায়? যখন আপনি গ্র্যাজুয়েট করলেন, বেস্ট ইউনিভার্সিটি করলেন, পাবলিক ইউনিভার্সিটি লাইক ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটি। তা আমি এই গত 23 বছরের ক্যারিয়ারে, লাস্ট 10 বছরে অ্যাটলিস্ট 200 ইন্টারভিউ বোর্ডে বসার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। বড় বড় যেমন ইউএস বাংলা সহ আপনার বড় বড় গ্রুপের যখন ইন্টারভিউ বোর্ড হয়, তখন আমি ওখানে এক্সটার্নাল হিসেবে আসি। এছাড়া সুপারস্টার গ্রুপে আমি যেহেতু প্রায় 10 বছর হেড অফ ফাইন্যান্স, ফাইন্যান্স অ্যাডভাইজার, বোর্ড ডিরেক্টর ছিলাম, ওখানের ইন্টারভিউগুলো আমি দেখেছি। চ্যালেঞ্জটা হয় আমরা যখন ইন্ডাস্ট্রিতে ওরিয়েন্টেশনটা হয় না। আমরা গ্র্যাজুয়েশনে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে বেস্ট রেজাল্ট করে এসে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করা শুরু করি, কিন্তু আমরা প্রথমেই জানি না কিভাবে আমাদের রিজিউমি বা সিভিটা তৈরি করতে হয়। ওইখানে আপনার কোনো জব এক্সপিরিয়েন্স নাই, এটা ট্রু, বাট ফ্যাক্ট ইজ দ্যাট আপনি হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস লাইক ডিবেটিং কম্পিটিশন করেছেন, কোনো ভলান্টারি সার্ভিস দিয়েছেন, আপনি হয়তো বিজ্ঞান মেলায় পার্টিসিপেট করেছেন, আপনি হয়তো কোনো স্কাউটিং, বিএনসিসি বা এই ধরনের প্রোগ্রামে জয়েন করেছেন। সো যাই থাক না কেন, আপনি যখন ফ্রেশার বলছেন, আসলে আপনি ফ্রেশার না, আপনি একাডেমিক ক্যারিয়ারের সঙ্গে সঙ্গে এই ধরনের অ্যাক্টিভিটিস ইনভলভ ছিলেন, সেইটাকে প্রপারলি সুন্দর করে আপডেট করা। তার মানে ফার্স্ট ইয়ার যখন আপনি ইউনিভার্সিটি পড়ছেন, ফার্স্ট ইয়ারের শেষে ফার্স্ট ইয়ারের আপডেট, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করে আপনার সিভিটা কিন্তু এনরিচ করা ফার্স্ট। দেন এই সিভিটা ভালো হলেই হবে না, আপনাকে এই সিভি দেখে হয়তো কল করবে ফর ইন্টারভিউ, বাট ইন্টারভিউতে আসলে এমপ্লয়াররা কি চায়? আমরা গ্লোবালে একটা রুল জানি যে এখনকার সময় এত বেশি মানুষ স্পেসিফিক। আপনাকে যখন কোনো ইন্টারভিউ বোর্ডে ডাকা হয়, ইন্টারভিউ বোর্ডে ঢোকার পরে আপনার সম্পর্কে উইদিন 1 মিনিট কিন্তু একটা অ্যাসেসমেন্ট করে ফেলে বোর্ডে যারা থাকেন। আপনার বসার থেকে শুরু করে, কথা বলার স্টার্ট থেকে শুরু করে, নিজেকে ইন্ট্রোডাকশন দেওয়ার থেকে শুরু করে, এই বিষয়গুলো আপনি কিভাবে একটা জব ইন্টারভিউতে যাওয়ার আগে সেই অর্গানাইজেশন সম্পর্কে লার্নিং করবেন, কোন জবের জন্য ডাকা হচ্ছে সেই জবের আপনার জব রিকোয়ারমেন্ট, তার জবের রোল হতে পারে কি, জেডি কি হইতে পারে, জব ডেসক্রিপশন, আপনি কর্পোরেট সম্পর্কে কাজ করেন নাই কিন্তু কর্পোরেট সম্পর্কে কতটুকু খবর নিয়েছেন, কিভাবে প্রিপেয়ার করেছেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের দেশে অনেকে বলে যে জব হয় না, অনেক বেকার, কিন্তু আমি মনে করি আমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি না, প্রিপেয়ার না করার কারণে এই চ্যালেঞ্জটা হয়। সো এই কোর্সটার উদ্দেশ্য কি? ইনিশিয়ালি আমি এটাকে বলেছিলাম যে এটা 4 মাস বা 6 মাসের একটা কোর্স করবার জন্য, যেখানে অ্যাটলিস্ট আমরা 35-40টা সেশন নিব। কিন্তু আমার ট্রেনিং টিম ওরা নিজেরা আমার সাথে দ্বিমত করে তারা একটা 10টা সেশনে একটা আড়াই আড়াই মাস 3 মাসের একটা কোর্স আয়োজন করেছে, যে কোর্সের উদ্দেশ্য থাকবে যে আপনি ডে ওয়ানে ইউনিভার্সিটি থেকে বেরোনোর আগেই, ইউনিভার্সিটিতে ফাইনাল লেভেল পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা হয়ে গেছে, তখন থেকে আপনার সিভি প্রিপারেশন, ইন্টারভিউ ইন্টারভিউ প্রিপারেশন, আপনার ডিজিটাল ভিডিও সিভি প্রিপারেশন,
আপনার সফট স্কিল লাইক এআই, এক্সেল বেস, আপনার কিরকম রিপোর্টিং আপনি জানেন, আপনি যদি মার্কেটিং হন, মার্কেটিং এর কোন কোন ফান্ডামেন্টাল গুলো জানা দরকার, বিজনেসের কি কি জিনিস অ্যানালাইসিস করতে হয়, এই টোটাল জিনিসগুলো রিপোর্ট রাইটিং থেকে শুরু করে ইমেল রাইটিং, অনেকে ম্যানার জানে না, ইমেল কিভাবে অ্যাড্রেস করতে হয়, কিভাবে কাকে সিসিতে রাখতে হয়, কোন জিনিসটা বিসিসি করতে হয়, কিভাবে ইমেইলের কন্টেন্ট হয়, এই বিষয়গুলো আসলে খুব ভালোভাবে না জানা থাকার কারণে আমরা যেমনি জব পেতে অসুবিধা হয়, জব পেলেও আমরা কিন্তু ভালো পারফর্ম করতে পারি না, ফলে আমাদের প্রমোশন হয় না, ইনক্রিমেন্ট হয় না, আমাদের জব থেকে দ্রুত বেরোয় আসতে হয়, আমরা ক্যারিয়ারে স্ট্রাগল করি। সো এই যে আজকে যে আয়োজনটা, ইন্ডাস্ট্রি প্রিপারেডনেস যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার উদ্দেশ্যই হচ্ছে যে আপনারা যারা গ্র্যাজুয়েট ফর ইউ, এই গ্র্যাজুয়েটদের জন্য যারা জবে খুঁজছেন, আন্ডার পেইড আছেন অথবা ফ্রেশার, অথবা জব খুঁজছেন, জব পাচ্ছেন না, আপনি কনফিউজ যে গভর্নমেন্ট জব করবেন নাকি প্রাইভেট সেক্টর জব করবেন, ইন্স্যুরেন্স কোম্পানি নাকি ব্যাংকে যাবেন নাকি বিসিএস জবে যাবেন, এই কনফিউশনগুলো দূর করবার জন্য এবং সব জবেরই একটা জব রেডিনেস প্রিপেয়ার্ডনেসের জন্য একটা এক্সক্লুসিভ অ্যান্ড অনলি কোর্স ইন বাংলাদেশ আমরা এটা ফার্স্ট টাইম অফার করছি, সেটারই ইনফরমেশন শেয়ারিং। এবং আজকে একটা ফ্রি সেশন আছে যেখানে দুইজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং একাডেমিশিয়ান, বাংলাদেশের বেস্ট দুইজন প্রফেশনাল আপনাদের সামনে কথা বলবে। তো আমি মনে করি যে এই সেশনে আজকে যে 75 জন আমরা এই মুহূর্তে আছি, নিশ্চয়ই তাদের জবের শুরু করবেন, গ্র্যাজুয়েট ডেফিনেটলি, অথবা ফাইনাল লেভেলে আছেন, আপনার ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছেন, ইউ আর কনফিউজ যে কীভাবে ক্যারিয়ার করবেন। সো আজকে সেমিনারটা খুব মনোযোগ দিয়ে আপনারা শুনেন, এই সেমিনারের সাথে থাকেন। সেমিনার শেষে আমাদের যারা এই বিসলিউশন টিমে যারা জয়েন করছেন তাদের সাথে ইন্টারেক্ট করেন। আমাদের যে পেইড কোর্সটা অফার করা হবে, খুবই নেগলিজেবল একটা অ্যামাউন্ট ধরা আছে, সেখান থেকে আমরা যেমনি সিভি প্রিপারেশন থেকে শুরু করে, ইন্টারভিউ থেকে শুরু করে, আপনার জব প্লেসমেন্টে আমাদের বিস ক্যারিয়ারের মাধ্যমে সাপোর্ট করব, আমরা ইন্টার্নশিপের আয়োজন করবার জন্য হেল্প করব। একই সঙ্গে সঙ্গে যারা এখানে এই কোর্সটা করে একটা অ্যালামনাই হবে, আমাদের একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপে যে সেলসে যাবে সেলসে সাপোর্ট, যে মার্কেটিংয়ে যাবে মার্কেটিংয়ে সাপোর্ট, যে ফাইন্যান্সে যাবে তার জন্য আর কি কি জবের অনফিল্ড কাজ লাগে সেগুলো আমরা সাপোর্ট করব। আমরা এইচআর, অ্যাডমিন, আপনার হচ্ছে সাপ্লাই চেইন, সব জায়গাগুলোয় ইন্ডাস্ট্রিতে কি কি স্কিল রিকোয়ার্ড হয়, সফট স্কিল এবং টেকনিক্যাল স্কিল, সেইগুলো সম্পর্কে গাইড করব এবং আপনাদেরকে একটা মেন্টরিং এর মাধ্যমে অ্যাটলিস্ট আগামী 5 বছর আপনার ক্যারিয়ারের গ্রোথে আমরা কন্ট্রিবিউট করতে চাই। এই উদ্দেশ্যেই এই কোর্সটা আমরা শুরু করেছি। দিস ইজ দ্য ফার্স্ট সেশন অ্যান্ড ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। সো ওয়েলকাম টু অল অফ ইউ ফর জয়নিং দিস সেশন। আই এম হ্যান্ডিং ওভার টু খালিদ। খালিদ, আমার মনে হয় যে আমি একটা ইনিশিয়াল মেসেজ দিতে পেরেছি। আপনি আমাদের মানে খুব সিনিয়র এবং ভেটারান প্রফেশনালরা আছে, মাসুদ ভাই আছেন এবং আমাদের আরিফ ভাই আছেন, ওনাদেরকে শিডিউল অনুযায়ী ইনভাইট করেন এবং সেমিনার শুরু করেন। থ্যাংক ইউ খালিদ এবং বিশ্বলেশন টিম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমি অনুরোধ করব আব্দুল্লাহ আল মাসুদ স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ শফিকুল ভাই। ভালো আছেন আপনি? থ্যাংক ইউ আমাকে ফ্রিটা দেওয়ার জন্য। আমি জি, দেখি ভালো আছি ভাই, থ্যাংক ইউ, ওয়েলকাম। জি, আমি একটু দেখি আমার একটা ছোট্ট একটা প্রেজেন্টেশন দিয়ে পুরো জিনিসটাকে একটু প্লেস করা যায় কিনা। সো আমাকে একটু অ্যাক্সেস দেন, রাইট? সো আই হ্যাভ দ্য অ্যাক্সেস। ভেরি গুড, এক্সেলেন্ট। সো লেটস সি, আই হ্যাভ সামথিং, ছোট্ট একটা জিনিস আছে একটু দেখার জন্য। আমরা এটা একটু দেখি আর আমরা একটু কথা বলি, অ্যাট দ্য সেম টাইম উইল বি স্টেইং ব্যাক। আমরা আবার আপনাদের সাথে কথা বলবো। সো আপনারা ভালো আছেন সবাই? ইটস বিগ বিগ ক্রাউড, আলহামদুলিল্লাহ, ভেরি গুড টু সি ইউ অল। ভালো আছেন সবাই না? আমরা একটু ছোটখাটো করে আপনাদের থেকে শুনতেই পারি। ভালো আছেন না? ভালো আছেন? আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমার? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আলহামদুলিল্লাহ, আছি স্যার। ভালো আছি জি স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। স্লাইডটা এবং আমি ভিজিবল এবং আমি অডিবল, রাইট? অডিবিলিটি এবং ভিজিবিলিটি নিয়ে কোথাও সমস্যা নেই, রাইট অর রং? ইয়েস অর নো? আর ইউ গাইস ওকে? ইয়েস স্যার, Yes, ইয়েস sir. স্যার। Yes, sir. গুড টু গো, গুড টু গো, এক্সেলেন্ট এক্সেলেন্ট। সো আমাদের এই ছোট্ট সেশনটার মধ্যে আমি জাস্ট একটু ইন্ডাস্ট্রি সিনারিও কি বলছে, আমরা আসলে কোন অবস্থানে আছি, ইন্ডাস্ট্রি এক্সপেকটেশন কি, এই যে ফ্রেশলি আপনারা আসমান, কি সমস্যা কি তোমার, বুঝলাম না। এখানে মনে হয় একটু নয়েজ চলে আসতেছে, আপনারা এখন মিউট করে দেন। আনমিউট করে কথা বলেছেন তো, ভুলে গেছেন মনে হয় কেউ কেউ। এনিওয়েজ, সো মিউট করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো যেটা বলছিলাম যে আমরা এই ইন্ডাস্ট্রি প্রিপেয়ারনেস অ্যান্ড ফর গ্র্যাজুয়েটস এর এখানে দেখেন, ফ্রম ক্যাম্পাস টু কর্পোরেট, এই যে পুরো জার্নিটা, এটার মধ্যে ইউ আর ফ্রম দ্য ফ্রেশ গ্র্যাজুয়েট না, আপনারা ম্যাক্সিমাম হচ্ছে ফ্রেশ গ্র্যাজুয়েট, ইউ আর
স্টেপিং ডাউন টু দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, এই যে কর্পোরেট ওয়ার্ল্ড তার এক্সপেকটেশন কি, আপনার এক্সপেকটেশন কি, স্কিল গ্যাপসগুলো কি, আন্ডারস্ট্যান্ডিং গ্যাপসগুলো কি, এটা বোঝাটাই হচ্ছে একটু জাস্ট ডিসকাশনের বিষয়। সো লেটস সি আমরা আজকের দিনে কি আছে আমাদের স্কিল গ্যাপসটা হয়তো আমরা একটু আলাপ করব। ইম্পর্টেন্স অফ ইন্ডাস্ট্রি প্রিপেয়ারনেস, কি ইন্ডাস্ট্রি টার্মস টুলসগুলো কি আছে, হোয়াট এমপ্লয়ার এক্সপেক্টস, তারপর আমাদের গ্র্যাজুয়েটদের জব মার্কেট রিয়েলিটি কি, এমপ্লয়ি এক্সপেকটেশনস কি, গ্র্যাজুয়েটদের প্রায়োরিটিসটা কি হওয়া উচিত। সো প্রথমে যদি জাস্ট একটা ছোট্ট স্ট্যাটিস্টিক নিয়ে বলি, সেটা বলছে যে 70% অফ দ্য এমপ্লয়িজ রিপোর্ট স্কিল গ্যাপস ইন দেয়ার রিসেন্ট গ্র্যাজুয়েটস অ্যান্ড 60% অফ দ্য গ্র্যাজুয়েটস ফিল আনপ্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্কফোর্স। মানে ব্যাপারটা বোঝেন, এইচআর 70% যে ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে নিচ্ছে তারা অ্যাড্রেস করতেছে যে তাদের ফ্রেশলি অবটেইন যে গ্র্যাজুয়েটরা জয়েন করেছে দে হ্যাভ সিভিয়ার স্কিল গ্যাপ। তাদের স্কিল গ্যাপ আছে, প্রচুর স্কিল গ্যাপ আছে। দে দে ডোন্ট ফিল লাইক যে তারা এসেই মোটামুটি রেডি, তাদেরকে অনেক দিন গ্রুম আপ করতে হবে। হ্যাঁ, সাডেনলি একটা কোম্পানিতে আপনি যাবেন, নতুন জয়েন করবেন, সে ইন্টার্ন করেন আর যাই করেন, আপনার তো কিছুটা সময় লাগবে এবং আপনাকে তৈরিও করবে, দ্যাটস প্রিটি ওকে, বাট ইউ রিয়েলি নিড টু হ্যাভ সামথিং উইথ ইউ, রাইট না? নিজের কিছু থাকতে হবে না? ধরেন একটা হোয়াট উই ডু, আমাদের বলে দর্শনদারি তারপরে গুণ বেচারি না, আমাকে আপনার মধ্যে আপনি ইউ হ্যাভ গেইনড এ হিউজ নলেজ, একটা সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট হয়েছেন আপনি, একটা কনসেন্ট্রেশন কোর্স করেছেন, মানে কনসেন্ট্রেশন করেছেন কোথাও, হয়তো মেজর করেছেন, বাট আপনার তো এই আন্ডারস্ট্যান্ডিং এর আগে আপনাকে সেই স্মার্টলি আপনাকে অপটিন মানে এই করতে হবে, ফার্স্টে স্টেপ ডাউন করতে হবে আপনার ফিল্ডে, রাইট না? এগ্রিড না? এগ্রিড না ডিসএগ্রিড? এগ্রিড তো নাকি? তো ইয়েস অর নো গাইস? এগ্রিড, Yes, তাই sir. তো? আচ্ছা। Yes. সো দেখেন এইখানে একটা সিভিয়ার স্কিল গ্যাপস আন্ডারস্ট্যান্ড মানে দেখা যাচ্ছে, যেটা এইচআর থেকে রিপোর্টেড হচ্ছে। 60% গ্র্যাজুয়েটরা নিজেরা ফিল করে যে তারা আসলেই এই যে যা ঘটনা চলতেছে, যে কর্মযজ্ঞ চলতেছে একটা অর্গানাইজেশনে গেল, একটা অর্গানাইজেশনে যে কেস মানে কাজ কার্যক্রম ক্যাপাবিলিটি অ্যাক্টিভিটি, তার জন্য তাকে ম্যাচ করতে অ্যাডজাস্ট করতে তার অনেক সময় লেগে যাচ্ছে। দে আর ফিলিং দে আর নট প্রিপেয়ার্ড অ্যাজ ওয়েল। সো দের ইজ এ সিরিয়াস প্রবলেম। তার মানে কি? তার মানে এখানে কিন্তু আমাদের গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, যেখানে আমরা একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা একটা ইন্টারন্যাশনাল একটা লোকজনকে দেখা যায় যে তারা খুব রেডি, কারণ কি তারা আসলে আরেকটু অন্যভাবে গ্রুম আপ করেছে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি ইম্প্যাক্টগুলো কি। ইম্প্যাক্ট হচ্ছে ইনক্রিজ আনএমপ্লয়মেন্ট রেট অ্যামং দ্য গ্র্যাজুয়েটস, এমপ্লয়িজ স্ট্রাগল টু ফাইন্ড সুইটেবল ক্যান্ডিডেট। না, এমপ্লয়ার খুঁজতে পারছে না সুইটেবল ক্যান্ডিডেট, আর ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না এমপ্লয়ার। দুজনই কিন্তু খুঁজতেছে, দুজনের মধ্যেই মনে হচ্ছে যে এর এই জিনিস নাই বলে এদেরকে নিতে পারতেছে না, আবার ও বলতেছে যে আমার এত কিছু আছে তাও আমি বেস্ট ফিট হচ্ছি না কেন কারোর জন্য। ওয়ের ইজ দ্য ডিফিকাল্টি, কোথায় আমাদের সমস্যা? সো দিজ আর দ্য থিংস উই আর ফাইন্ডিং অ্যাজ এ বেসিক প্রবলেম। সো আচ্ছা, সো ইয়েস, আপনারা অনেক কিছু লিখতেছেন না, লেখা পড়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য, আমরা কোয়েশ্চেনগুলো আমরা পড়ে নিব, রাইট? সো ইম্পর্টেন্স অফ ইন্ডাস্ট্রি প্রিপেয়ারনেসটা কি? আমাকে কেন আমার জন্য ইম্পর্টেন্ট আমার ইন্ডাস্ট্রি প্রিপেয়ারনেস? বিকজ আমাকে এনহ্যান্স করতে হবে এমপ্লয়াবিলিটি, মানে আমি আমাকে এমনভাবে প্রেজেন্ট করব আমার সিভি দিয়ে, ফার্স্টে অনেকগুলো স্টেজ আছে, সিভির মাধ্যমে আমি প্রেজেন্ট করব, তারপর আমাকে নিজেকে এমনভাবে প্রিপেয়ার করব ইন্টারভিউয়ের জন্য, সো দে ফিল লাইক ওকে দিস গাই ইজ সুইটেবল। এই সুইটেবিলিটিটা কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে, সুইটেবল গ্রাউন্ডটা আপনার তৈরি করতে হবে, তো প্রোভাইড করতে হবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কি কি আছে, এই কিছু কিছু আপনার জিনিসকে ডেভেলপ করতে হবে, বিভিন্ন ধরনের সফট স্কিল, তারপর টেকনিক্যাল স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে, কমিউনিকেশন, টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং, এই এরিয়াসগুলোকে কিভাবে শার্পেন করা যায়, কি ধরনের কোর্স করা যায়, অনলাইন অফলাইন বিভিন্ন ধরনের আপনার ফিজিক্যাল কোর্স, অনেক কিছু আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। সো তারপরে কি ইন্ডাস্ট্রি টার্মস টুলস কিছু আপনার জানতে হবে, লিড টাইম, সাইকেল টাইম, কেপিআই, প্ল্যান, ডু, চেক অ্যাক্ট, পিডিসিএ, 5S, কাইজেন, 6 সিগমা, বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো কিন্তু আমাদের দরকার। আমাদের হয় কি, আমাদের হয় যে এই টার্মিনোলজি, এই অ্যাক্টিভিটি আপনাকে তো মাস্টার হওয়া দরকার না, বাট আপনাকে এই যে বেসিক ইন্ডাস্ট্রি টার্মিনোলজিসগুলো এগুলোর সাথে আপনার একটু পরিচিত হতে হবে। লোকজন পিপল ফিল লাইক যে লেফট আউট, যখনই ধরেন একটু টেকি ডিসকাশন হয় যে কোনো একটা সেশনের মধ্যে, দে ফিল লাইক ওকে ফাইন, আমি আমি মনে হয় এটার সাথে ম্যাচ করতে পারছি না। বাট আপনি যদি বেস লেভেল জার্গানসগুলাকে, ইন্ডাস্ট্রিয়াল জার্গানগুলাকে, টার্মগুলাকে যদি আপনি না বোঝেন, অ্যাটলিস্ট বেসিকটা না বুঝেন, তাহলে হবে কি আপনি মানে ইউর লেফট বিহাইন্ড, না আপনাকে একটু পিছনে পড়ে যাচ্ছেন, আপনি আর সবার থেকে কিন্তু একটু পিছিয়ে যাচ্ছেন। সো ইউ নিড টু হ্যাভ দিস বেসিক আন্ডারস্ট্যান্ডিং একদম কোর লেভেলে। সো আমার এমপ্লয়িরা আসলে মানে কি খোঁজে, তারা তাদের এক্সপেকটেশন কি, সে
খোঁজে লার্নেবিলিটি, প্রসেস ডিসিপ্লিন, কমিউনিকেশন, প্রফেশনালিজম, এই জিনিসগুলো তারা একটা মানুষের মধ্যে খুঁজতে থাকে যে আসলে এই জিনিসগুলো কি তার মধ্যে বিদ্যমান আছে কিনা। তার মানে আমাকে এরকম ভাবে তৈরি করে নিতে হবে, এমন ভাবে আমাকে নিজেকে মানে স্ট্রাকচার করতে হবে, সো দ্যাট ইয়েস আই এম ওপেন টু লার্ন, আই এম প্রসেস ডিসিপ্লিন, আমি আসলে কমিউনিকেট করি প্রপারলি, আমার কমিউনিকেশন অ্যাফ্লুয়েন্ট, আমার প্রফেশনালিজম ইজ দেয়ার, আমি নন প্রফেশনাল অ্যাক্টিভিটি করি না। দিজ আর দ্য থিংস, আমাকে এই অ্যাট্রিবিউটসগুলোকে ধারণ এবং বহন করতে হবে, রাইট না? তাহলে আমরা যদি একটু এইভাবে দেখি যে গ্র্যাজুয়েট জব মার্কেটের রিয়েলিটি কি, একদম সিরিয়াস স্কিল গ্যাপস আছে আমাদের গ্র্যাজুয়েট জব মার্কেটের রিয়েলিটিতে, আসলে আছে। কারণ যদি বলেন যে কেন এত স্কিল গ্যাপস, কেন মানে স্কিল গ্যাপস, কারণ হচ্ছে আমাদের মানে এটা আমাদেরকে বলতে হবে এখন যে আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো কিন্তু খুব বেশি মডার্ন হয় না। এগুলা বললে মনে হবে না একেই বলছি, ইটস ভেরি ট্রু। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো যথেষ্ট মডার্নাইজড হতে পারেনি, অনেক অ্যাডভান্স হতে পারেনি। তার মানে কি আমাদের প্যারালেলি অনেক ধরনের কোর্স, অনেক ধরনের পিজিডি, বিভিন্ন সেশন, তারপর ওই যে সফট স্কিল, এই টেকনিক্যাল স্কিল, এগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমি গ্লোবাল স্ট্যান্ডার্ড আসতে পারবো না। আপনি কি শুধু বাংলাদেশের মার্কেটের জন্য রেডি হবেন, আপনার ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য রেডি হতে হবে। বিকজ বাংলাদেশের আহ, এখন কিন্তু এই যে শিক্ষিত শিক্ষিত যে পার্সেন্টেজটা এটা বাড়তেছে, এবং মার্কেট অনেক কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। মাইগ্রেশন, এই যে একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে মাইগ্রেট করে, কাজের জন্য মানুষ মাইগ্রেট করে, মাইগ্রেশন কিন্তু একটা বেসিক ইনস্টিং। বেসিক ইনস্টিং মানে কি, এটা যে শুধু হিউম্যান ইনস্টিং না, এটা একটা প্রাণীরই একটা বেসিক ইনস্টিং। কিরকম, যেমন একটা বনে যদি অনেক বেশি বাঘ হয়ে যায়, সে খাবারের সন্ধানে কই যাবে? ওই বনের মধ্যেই থাকবে। হরিণের সংখ্যা কম, বাঘের সংখ্যা বেশি, বাঘ বাঘ মারামারি করবে, হোয়াট দে উইল বি ডুইং, তারা মাইগ্রেট করে আরেকটা জায়গায় যাবে যেখানে তার খাবারের সন্ধান হবে। ইয়েস অর নো? এটাই তো রিয়েলিটি। মানে আপনার চাহিদা এবং যোগানের এই যে একটা ডিমান্ড সাপ্লাই, এইটাই তো আমাদের পুরো ওয়ার্ল্ডের এই ইকোনমির মেইন ফান্ডা, রাইট অর রং? ঠিকই না? জি। এগ্রি ডিসএগ্রি, রাইট না? সো আপনাকে তার মানে কি, তাইলে ওই যে আপনি একটা নতুন বনে যাবেন, এই যে নতুন একটা জায়গায় যাবেন, আর ইউ রেডি ফর দ্যাট? আপনি কি সেটার জন্য প্রিপেয়ার্ড? আপনার কতটা প্রিপারেশন আছে? সো দ্যাট ইজ সামথিং। এই স্কিলস গ্যাপসগুলোকে মিটিগেট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমপ্লয়ারের প্রেফার করে জব রেডি গ্র্যাজুয়েট। এমপ্লয়াররাই, যেমন আমাকে যদি বলেন, আনফর্চুনেট বাট ইটস ভেরি ট্রু, আমাকে অনেক এমপ্লয়িকে রিক্রুট করতে হয়েছে উইদিন মাই জব টেনিউর, মানে আমি যখন একটা সিনিয়র লেভেলে ডিপার্টমেন্ট হেড হিসেবে কাজ করেছি। তো অনেকের তা আমাকে কিন্তু তখন মনে করতে হয়েছে যে আমার যে জব লোড, আমার যে কাজ, আমাকে তো ইমিডিয়েট একটা রেডি লোককে আনতে হবে যে এনেই কাজ করতে পারবে। আপনার অনেক ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, অনেক মাল্টি ন্যাশনালে দেখবেন তারা গ্রুম আপ করে ইন্টার্ন থেকে আস্তে আস্তে যায়। যেমন আমার নিজের ঘটনা বলে, আমি নিজে কিন্তু একজন ইন্টার্ন স্টুডেন্ট হিসেবে জয়েন করেছি স্যানোফিতে, একদম ইন্টার্ন স্টুডেন্ট থেকে, তারপর আস্তে আস্তে গ্রুম আপ করে করে গেছি। তো এখন কি করতে হয়েছে দেখেন, আপনাকে এই গ্রুম আপ করার অপরচুনিটি সবাই কিন্তু দিবে না। তাহলে আপনি যে ইন্টার্ন স্টুডেন্ট হিসেবে জয়েন করতেছেন কোথাও, আপনাকে দেখাতে হবে যে এই যে 10 জন ইন্টার্ন স্টুডেন্টকে আপনারা নিছেন, 10 জনকে তো আর রিটেন করবে না। কয়জনকে রিটেন করবে? 2 জন, হার্ডলি 3 জন, রাইট না? তাই হবে না? হ্যাঁ কি না? ইয়েস নো? হ্যাঁ। তাইলে এই কয়জনের মধ্যে আপনি তো কম্পিটেন্ট, সেই কম্পিটেন্সি আপনাকে বের করে দেখাতে হবে। আর তাছাড়া আপনি জব রেডি কিনা, আপনার জব রেডিনেস কতটা আছে, কত কুইক আপনি, আপনি কুইক লার্নার কিনা, আপনি কুইকলি লার্ন করতে পারেন, কুইকলি গ্র্যাব করতে পারেন। আপনি কুইক লার্নার তখনই হবে যখন আপনার ইন্টালেক্ট খুব ভালো হবে। আপনার ইন্টালেক্ট তখনই ভালো হবে যখন আপনি অনেক পড়াশোনা করবেন, আদার দেন আপনার মেথোডিক্যাল যে এসের কি বলে একাডেমিক্স আছে, সেইগুলোর বাইরেও আপনি যখন পড়াশোনা করবেন, বিভিন্ন স্কিলস ডেভেলপ করবেন, তখন এটা হবে, রাইট? সো হাই ডিমান্ড স্কিলসগুলোর মধ্যে ডিজিটাল স্কিলস আছে, অ্যানালিটিক্স আছে, ডেটা অ্যানালিটিক্স আছে, প্রসেস ইমপ্রুভমেন্ট আছে, কমিউনিকেশন আছে। ইউ ক্যান ওয়ার্ক উইথ দিস থিংস, এগুলো নিয়ে করতে পারেন। অনলাইন কোর্স আছে, অফলাইন কোর্স আছে, বিভিন্ন সেশনস আছে। সো শর্ট কোর্সেস আছে, ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন কোর্স আছে, পিজিজি প্রোগ্রাম আছে, আপনারা এগুলো নিয়ে পড়তে পারেন, এগুলো নিয়ে। সো দ্যাট উইল অ্যাড অন না আপনার মধ্যে, ওই যে ওই কাঁধের মধ্যে যেমন স্টার বাড়ে, বিভিন্ন ধরনের আমাদের যারা ইসের ডিফেন্সে আছে, তাদের যখন এক একটা গ্রেডিংয়ে যায় তখন এই স্টারগুলো বাড়তে থাকে, তার মানে তার আপগ্রেডেশন হচ্ছে, তখন আপনার এরকম কিন্তু নিউ নিউ স্টার অ্যাড হইতে থাকবে আপনার সাথে, রাইট? সো এমনি জাস্ট আমরা যদি একটা ইন জেনারেল সিনারিও বলি, এমপ্লয়ি এক্সপেকটেশন, গ্র্যাজুয়েট সে প্রায়োরিটিজ এর ক্ষেত্রে, তাহলে দেখেন পার্সপেক্টিভটা কি। এমপ্লয়ার এক্সপেকটেশন হচ্ছে 97% এইচআর লিডার সেজ নিউ হায়ার্স নিড ফাউন্ডেশনাল
আন্ডারস্ট্যান্ডিং ফর বিজনেস অ্যান্ড টেক, এআই, ডেটা অ্যানালিটিক্স। তারা বলতেছে এই 97% ইন্ডাস্ট্রি লিডাররা বলছে নিউ এদেরকে অনেক ফাউন্ডেশন, অনেক কিছু দরকার। হোয়াট ইট মিনস, এর মানে কি? এর মানে হচ্ছে টেকনিক্যাল অ্যাওয়ারনেস ইজ নাও বেসড অ্যান এক্সপেকটেশন, নট এ স্পেশালিটি। আগেকার সময় আপনার কি হচ্ছিল যে আমি এই স্কিলটা আছে ওইটাও ডেভেলপ করা মানে ও আমার অ্যাডনের কিছু কাহিনী না। এখন বেসিক আপনার এআই এর একটা ভালো ইউসেজ যদি না জানেন, আপনি চ্যাট জিপিটি ইউজ করে শুধুমাত্র কবিতা লিখলে হবে না। ইউ নিড টু নো হাউ টু ইউজ ইট ইন ইউর ওয়ার্ক। আপনার ওয়ার্ককে কীভাবে সিম্পলিফাই করা যাবে, চ্যাট জিপিটির সাথে N8N একটা টুল আছে, এটাকে যদি ইউজ করেন আপনার সারাদিনের কাজকে ও একলা একলা করে দিবে। আপনার একটা ইমেলকে আপনি কোন ধরনের একটা স্ট্রাকচারে রাখবেন যে এই ধরনের গুলাকে এই ধরনের সোর্সিং করতে হবে, ও নিজে নিজেই পুরো ঘটাবে। সো এই ধরনের টেকনোলজি আপনার জানতে পারতে হবে ব্যবহারগুলোকে। এমপ্লয়ারের ফ্রাস্ট্রেশন কি? এমপ্লয়ারের ফ্রাস্ট্রেশন হচ্ছে 90%, 98% of the employers struggles to find talent, but nearly 90% avoid hiring recent grades, একদম নতুনদেরকে, with 60% citing a lack of real world experience। দেখেন, তারা বলতেছে স্ট্রাগল করতেছে, তারা ভালো ট্রেনিং পাচ্ছে না, আবার 90% কিন্তু অ্যাভয়েড করছে নতুন লোককে নেওয়া, বিকজ 60% তারা বলছে যে না ভাই, আমরা এই যে এদের রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স নাই, রেডি না, এরকম লোক নিয়ে আমি কি করবো? তার মানে হাইলাইট এখানে বলতেছে এক্সপিরিয়েন্স গ্যাপ নিউ গ্রিডস মাস্ট ওভারকাম। এই যে এক্সপিরিয়েন্স গ্যাপ, আপনি এক্সপিরিয়েন্স গ্যাপ, আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনি এক্সপিরিয়েন্স করবেন কি করে? আপনি হয়তো 1 বছরও কাজ করেননি। সো ইউ নিড টু গ্রুম ইউর সেলফ আপ বিভিন্নভাবে। আর সবার থেকে একটু কিভাবে ডিফারেন্ট হওয়া যায়, নিজেকে রেডি করা যায়, নিজেকে রেডি ফর দ্য মার্কেট, মানে একদম কিভাবে ট্রিম করা যায়, দ্যাট ইজ সামথিং ইউ নিড টু ফাইন্ড আউট। গ্র্যাজুয়েটের প্রায়োরিটিসটা কি? গ্র্যাজুয়েটদের, এবার তো এমপ্লয়ারে বললাম, গ্র্যাজুয়েটের প্রায়োরিটিস কি? গ্র্যাজুয়েট যারা, তারা 78% কি বলছে, স্টুডেন্টস র্যাঙ্ক জব স্টেবিলিটি অ্যাজ ভেরি ইম্পর্টেন্ট। তারা চাই স্টেবল জব, না ফলোড বাই হেলদি কালচার। 90% আর স্ট্রেসড বাই দ্য কস্ট অফ লিভিং। সো গ্র্যাজুয়েটরা কি চায়? তারা একটা স্টেবল জব চায় এবং একটা হেলদি কালচার চায় এবং তার কস্ট অফ লিভিংটাকে সে প্রপারলি ম্যানেজ করতে চায়। দ্যাট ইজ হোয়াট দেয়ার এক্সপেকটেশন ইজ। তারা, তার মানে তারা সিকিউরিটি এবং অ্যাফোর্ডেবিলিটি খুঁজতেছে। তো আপনি একটা জব সিকিউরিটি খুঁজছেন, আপনি এফোর্ডেবল খুঁজতেছেন, তা তাহলে এই খোঁজাটা কি আমার আর আপনার একক? সারা পৃথিবীর লোকজন খুঁজতেছে। তো এই যে সবাই একটা জিনিস খুঁজতেছে, হাউ ডু ইউ আউট পারফর্ম, নিজেকে আপনি এতগুলো মানুষ থেকে সেপারেট করবেন কি করে? দ্যাট ইজ সামথিং ইউ নিড টু ওয়ার্ক অন, না? সো অ্যাকশন প্ল্যান কি? সেলফ অ্যাসেস করতে হবে স্কিলসকে, ইন্ডাস্ট্রি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, রিফ্রেম করতে হবে প্রজেক্টকে। সো দিস ইজ হোয়াট ইউ রিয়েলি নিড টু ডু। মানে শিফট করতে হবে নলেজ কাস্টমার থেকে ভ্যালু ক্রিয়েটার। তার মানে আপনি অনেক নলেজ নিয়ে আসেন, আপনাকে প্রেজেন্ট করতে পারছেন না, না, ইউ নিড টু প্রেজেন্ট ইউর সেলফ, হোয়াট ভ্যালু ইউ ক্যান অ্যাড। ইন্ডাস্ট্রি উইল লুকিং ফর এই লোকটাকে, এই ভদ্রমহিলাকে, এই মেয়েটাকে, এই ছেলেটাকে যে আমি নিব, এ আমার জন্য কি ভ্যালু অ্যাড করতে পারবে? আরো তো 5 জন আছে, আরো তো 10 জন আছে, হোয়াট ভ্যালু দে ক্যান অ্যাড। সো ইয়েস, গেট রেডি ফর ভ্যালু অ্যাডিং, বিকাম এ ভ্যালু অ্যাডার, এবং সেটার জন্য গেট রেডি, রাইট? সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল ফর মাই পার্ট। ইয়েস, আই এম ডান। ধন্যবাদ স্যার আপনার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ধন্যবাদ। এখন আমি প্রফেসর SM আরিফুজ্জামান স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি স্যারের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। স্যার প্লিজ।
আসসালামু আলাইকুম ডিয়ার পার্টিসিপেন্ট, আমরা একটু ওয়েট করব, স্যার জয়েন করেছে। টক নাও। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? জি 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 স্যার স্যার, শুনতে শোনা যাচ্ছে। পাচ্ছি। জি স্যার শোনা যাচ্ছে। ওকে, সরি, আমার আচ্ছা ইন্টারনেটের অবস্থাটা খুব খারাপ। আনফরচুনেটলি আমি মোবাইল ইন্টারনেট দিয়ে কানেক্ট করার চেষ্টা করেছিলাম, ওটাতেও আসলে কোনো গুড লাক আসে নাই। দিস ইজ এ বিগ ক্রাইসিস অফ, সরি টু সে, আমাদেরই দেশ, বাট খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। মানে সরি, আমি এরকম একটা প্রোগ্রামে এসে বলছি, তারপরেও আহ হতাশার একটা জায়গাটা বলি, সেটা হচ্ছে যে আই আই স্টাডিড ইন ফ্রান্স ইন 2006। সো 2000 এখনো সেটার ধারে কাছে ইন্টারনেট স্পিড না। তো যাই হোক, আমরা আমাদের বাংলাদেশে হচ্ছে একটা মুখ সর্বস্ব দ্যাট। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর আমি শফিক ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা সুন্দর প্রোগ্রামে আমাকে আহ, একজন রিসোর্স পার্সন হিসেবে বা স্পিকার হিসেবে আসার সুযোগ করে দেওয়ার জন্য। দিস ইজ অ্যাকচুয়ালি কোর অফ মাই হার্ট, এবং মোস্ট প্রবাবলি আমি মনে হয় যে ওয়ান অফ দ্য ভেরি ফিউ পার্সনস ইন বাংলাদেশ, আই গেস, যিনি দুই জায়গাটাই কাজ করেছেন। আমি 21 বছরের উপরে একাডেমিক সেক্টরে কাজ করেছি, সো আমাদের কাজ ছিল আসলে গ্রাজুয়েট তৈরি করে মার্কেটে পাঠানো। আবার আমরাই দেখা গেছে যে আমি 10 বছরের মতো বিভিন্ন ইউনিভার্সিটি, বিশেষ করে আমার আমি যে ইউনিভার্সিটিতে কাজ করেছি দীর্ঘদিন, ওখানে আমি সিলেকশন বোর্ডে কাজ করেছি 10 বছর প্লাস। আমি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ডিরেক্টর হিসেবে কাজ করেছি। এছাড়া বেশ কয়েকটা প্রতিষ্ঠানে আমাকে সিলেকশন বোর্ডে রিক্রুটার হিসেবে বা ইন্টারভিউ হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। সো ওই জায়গাগুলো থেকে আমি দেখেছি যে আই ক্যান সিরিয়াসলি সি দেয়ার ইজ এ হিউজ গ্যাপ, লাইক দ্য ইন্ডাস্ট্রি একাডেমিয়া যে গ্যাপটা বলছি, আসলে একটু বেজে বেজে যাচ্ছে মনে হয়। না সরি, আমি আমি কি মোবাইল দিয়ে কানেক্ট করব কিনা তাহলে? কথাটা কি কেটে কেটে যাচ্ছে আসলে? আই ডোন্ট নো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন কি শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি কথাটা? আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। ভিডিও ছাড়া করলে বেটার হয় আর কি, তাহলে ব্যান্ডউইথটা ভালো পাবো। ওকে, 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 থ্যাংক ইউ। সরি ফর দ্যাট। আমি আসলে আমার সাউথ ইস্ট এমবিএ এর প্রোগ্রামে ক্লাস ছিল আজকে, এরপরে আস্তে আস্তে এই প্রোগ্রামে জয়েন করতে হয়েছে। সো এনিওয়ে, সো ইন্ডাস্ট্রি একাডেমিয়া গ্যাপ যেটাকে আমরা বলি, বাংলাদেশে আসলে এই গ্যাপ নিয়ে কথা বলার সুযোগই নাই, বিকজ দুইটা জিনিস পুরোপুরি আলাদাভাবে চলছে। কারণটা বলি, কারণটা আমি, ভিডিও রেকর্ড হচ্ছে তারপরেও আমি দায়টা নিয়ে বলি, এটার জন্য অ্যাবসলিউটলি দায় হচ্ছে, বেশি দায়টা পড়বে আসলে বাংলাদেশের আহ ইউনিভার্সিটি, যে কারণটা হচ্ছে কি, তারা ইন্ডাস্ট্রির সাথে কমিউনিকেশনটা করেন কম, একেবারেই কম করেন, সত্যি কথা বলছি। বাট তাদেরকে এটা বেশি ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল, বাট এই ইনিশিয়েটিভটা খুব কম। এবং এটার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে, এবং এটার গ্যাপটা কম, মানে এই ইনিশিয়েটিভটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম নেওয়া হওয়ার বড় একটা কারণ হচ্ছে, যেটা আমাদের গ্লোবাল একটা ফেনোমেনা আছে, সেটা হচ্ছে কি, আমরা আনকমফোর্টেবল কাজ করতে চাই না, আমরা কমফোর্ট জোনের মধ্যে থাকতে চাই। যার ফলে যেটা হয়েছে, বাংলাদেশের একাডেমিক ইনস্টিটিউশন গুলাতে যেহেতু এই ধরনের তেমন কোনো দায়বদ্ধতা নেই, যে আসলে কত পার্সেন্ট গ্রাজুয়েট এমপ্লয়েড হয়েছে, কত ভালো কোম্পানিতে এমপ্লয়েড হয়েছে, এই দায়বদ্ধতাটা না থাকার কারণে বাংলাদেশের একাডেমিক ইনস্টিটিউশন গুলো অনেকটা করণীয় ওখানে কমই আছে, কারণ তারা চ্যালেঞ্জ বেশি ফেস করতে হচ্ছে আনফরচুনেটলি। কিন্তু একেবারেই যেহেতু বাংলাদেশে বেশ কিছু এবং
ইন্টারনেটটা অবশ্যই মনে হয় খুবই খারাপ। আমি একটু তাহলে মোবাইল দিয়ে মনে হয় জয়েন করে অডিও দিলে মনে হয় বেটার হবে। আমি একটু অ্যালাউ করলে আমি ডিসকানেক্টেড হয়ে মোবাইল দিয়ে কানেক্টেড হবো কিনা, ইফ ইউ অ্যালাউ মি। ক্লিয়ার আসছে না? ইয়েস। আমি একটু বের হয়ে যে মোবাইল থেকে কানেক্ট করছি, মোবাইল থেকে। সরি ফর দ্যাট। আচ্ছা, আমি আবার ফিরে এসেছি, মোবাইল ডাটা দিয়ে কানেক্টেড। এখন কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, সবাইকে এখন শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে স্যার। Yes, sir. Better now. বেটার, ওকে। তাহলে থ্যাঙ্কস টু জিপি আর কি। তারপরে আমি ভিডিওটা অফ করে কথা বলি। ওকে, গ্রামীণ ফোনের তো অবস্থা কি আর বলবো। আহ, সেটা হচ্ছে যে আমাদের ইয়েস, যেটা হচ্ছে আমাদের দেশে ইন্ডাস্ট্রি একাডেমি গ্যাপটা হিউজ। দ্যাটস মাই ফার্স্ট পয়েন্ট। কারণটা হচ্ছে কি, কোম্পানি যা চাচ্ছে এবং আমাদের গ্রাজুয়েটরা হাতে একটা ডিগ্রি পাচ্ছে, বাট রিয়েল লাইফে কর্পোরেটে যে কিন্তু কোম্পানিজ আর অ্যাকচুয়ালি চেকিং অন দ্য গ্রাজুয়েটস বিহেভিয়ার। এই গ্রাজুয়েটটা কিভাবে বিহেভ করবে, কিভাবে ভ্যালুয়েট করবে, কিভাবে সে বিভিন্ন প্রেশারাইজ এনভায়রনমেন্টে কাজগুলো করবে, এইটা কিন্তু আসলে একটা গ্রাজুয়েটের বর্তমানে একটা কোম্পানির ক্ষেত্রে একটা গ্রাজুয়েটের সার্টিফিকেট দেখে বোঝার কোনোই উপায় নেই। এই গ্যাপটা এতটাই বেড়ে গিয়েছে, আগে দেখা গেছে একটা গ্রাজুয়েট যে কোনো ইউনিভার্সিটি 3.7 পেয়েছে, তার যে রিলায়েবিলিটি ছিল সেই রিলায়েবিলিটিটাও এখন নেই। কারণ আমাদের সিজিপিএ সবকিছুর জায়গাগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে, যেখানে কনসিস্টেন্সিটা মেনটেন হয় নাই, যার ফলে কোম্পানিজ আর অ্যাকচুয়ালি নাও সাফারিং। রিসেন্টলি আমি বাংলাদেশের টপ কিছু কোম্পানি সিনিয়র লিডারদের সাথে ট্রেনিং প্রোগ্রামে পরিচালনা করার সুযোগ পেয়েছিলাম। ওখানে আই টু টক উইথ দেম রিগার্ডিং দিস, এবং তারা আমাকে জানালো যে গত 5-7 বছরে যে গ্রাজুয়েটসরা তারা পাচ্ছেন, ইভেন চাকরি তারা দিয়েছেন, তারপরেও তারা খুব একটা হ্যাপি না। সো এটা একটা প্রবলেমস, বাট এটা একই সাথে একটা অপরচুনিটিস। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এটা রিসেন্টলি ওয়ার্ল্ডের খুব নাম করা একটা কোম্পানি থেকে রিসার্চ করে বের করা হয়েছে যে পৃথিবীর যত যত ধরনের হাইয়েস্ট লেভেলের টেস্ট হোক না কেন, এই টেস্টের মানে রিলায়েবিলিটি মাত্র 45%। মানেটা হচ্ছে কি, একটা কোম্পানি মনে করেন একটা গ্রাজুয়েটকে সবকিছু দেখে রিক্রুট করেছে এমপ্লয়ি হিসেবে, তারপরেও এই এমপ্লয়িটা ভালো হওয়ার চান্স, মানে ওরা যা চাইছিল ভাইবা দেখে বা অ্যাসেসমেন্ট দেখে, সেটার মাত্র 45%। তার মানে প্রতি 2টা রিক্রুটমেন্টে একটা রিক্রুটমেন্ট খারাপ হওয়ার সুযোগ থেকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশের ক্ষেত্রে, যেখানে আমাদের গ্রাজুয়েটরা মার্কেটের উপযোগী করে গড়ে উঠছেই না একেবারে, এবং এই গ্যাপটা দিন দিন বেড়ে চূড়ান্ত হয়ে গিয়েছে। কারণটা হচ্ছে আমাদের একাডেমিক ইনস্টিটিউশন গুলার এই দায়বদ্ধতার জায়গাটা নাই। আপনি কি আজ পর্যন্ত কখনো শুনেছেন যে কোনো ভার্সিটি আজকে আমার গ্রাজুয়েটরা কত ভালো ভালো জায়গায় চাকরি করছে, বা তাদের 3 থেকে 6 মাসের মধ্যে এমপ্লয়মেন্ট পার্সেন্টেজ রেট কত, এগুলো নিয়ে নোবডি টকস অ্যাবাউট দিস ইন বাংলাদেশ।
উন্নত বিশ্বে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, 4-5টা ক্রাইটেরিয়ার মধ্যে একটা ভালো ইউনিভার্সিটি ক্রাইটেরিয়ার মধ্যে এটা একটা ক্রাইটেরিয়া, বাট বাংলাদেশে এই ক্রাইটেরিয়াটি নিয়ে নোবডি টক অ্যাবাউট দ্যাট। আমাদের দেশে এই জন্য একটা ডিগ্রি সর্বস্ব ইকোনমি গড়ে উঠেছে, এবং এটা সবচেয়ে বেশি দায় নিচ্ছে এই কোম্পানিগুলা। তো আমি শফিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা সময়োপযোগী প্রোগ্রাম উনি নিয়ে এসেছেন। সিলেবাসটা আমি দেখেছি। Truth to be told, these are actually the skills employees are looking for. So সেই ক্ষেত্রে এই প্রোগ্রামটা আমি বিশ্বাস করি আপনারা যারা যুক্ত হয়েছেন বা হবেন তাদের জন্য ইটস এ রিয়েলি এ গ্রেট অপরচুনিটি। কারণটা হচ্ছে কি, আমরা যখন ইউনিভার্সিটি থেকে জবে চলে যাই, the first 3 months, more precisely first week is very important. আমরা যদি এই ধরনের কোনো প্রোগ্রামের মধ্য দিয়ে না যাই, বিশ্বাস করবেন না, কোম্পানিতে যে আমাদের রেপুটেশনটা ভালো করে ওঠে না। ইভেন আমি দেখেছি প্রচুর এমপ্লয়ি প্রথম কয়েকদিন তারা উইয়ার্ড আচরণ করে, দে বিহেভ লাইক দে আর স্টিল ইন দ্য ইউনিভার্সিটি। বাট আনফরচুনেটলি আপনি আমরা বলি না ফার্স্ট ইমপ্রেশন লাস্ট, এবং আপনি প্রথম দিন থেকে আপনাকে প্রফেশনালিজম মেনটেন করতে হবে। এই জিনিসটা আমরা শিখে যাই না, আমরা শিখাই না, আমিও শিখে আসিনি। আমিও দেখেছি যে আমার ক্যারিয়ারে আমি অনেক বেশি ভুল করেছি এই কারণে। সো এরকম একটা প্রোগ্রাম যে শফিক ভাইরা নিয়ে এসেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। আর আপনারা যারা যুক্ত হবেন, এটা আসলে আপনাদের ক্যারিয়ারের জন্য দারুণ একটা সুযোগ করে দিবে। আর একটা কথা আমি বলতে চাই, বেশি সময় নিব না, যেহেতু আমি আজকে অ্যাপোলজি করছি যে রাইট টাইমে যুক্ত হতে পারিনি। সত্যি কথা, বাংলাদেশে লাখ লাখ হাজার হাজার গ্রাজুয়েট চাকরি প্রার্থী, চাকরি কম আছে। দিস ইজ এ প্রবলেম, বাট এট দ্য সেম টাইম দিস ইজ অ্যান অপরচুনিটি। লেট মি টেল ইউ গাইজ, বাংলাদেশে মিড লেভেলে লোক পাওয়া যায় না। বাংলাদেশে সবই আছে, কিছু সিনিয়র পর্যায়ের লোক আর এন্ট্রি লেভেলে লাখ লাখ মানুষ। কম্পিটিশনটা মাঝখানে অনেক কম। এটা দ্বারা আমি বলতে চাচ্ছি, আপনারা সবাই এরকম একটা কোর্স করার পরে যদি 100% এফোর্ট দিয়ে একটা ভালো কোম্পানিতে স্টার্ট করতে পারেন, বিশ্বাস করেন, ইউ ক্যান হ্যাভ এ ফ্যান্টাস্টিক ক্যারিয়ার ইন দ্য কন্টেক্সট অফ বাংলাদেশ। আমি সম্প্রতি বেশ কিছু বড় বড় কোম্পানি বাংলাদেশে ট্রেনিং করার সুযোগ পেয়েছি। আমি দেখলাম যে ইভেন ইন বাংলাদেশ দে আর হ্যাভিং এ গ্রেট ক্যারিয়ার, দে হ্যাভ অল টাইপ অফ ফ্যান্টাস্টিক অপরচুনিটিস, প্যাকেজেস, এবং এইসব কোম্পানি পুরোপুরি আলাদা। বাংলাদেশের মতো জায়গায় দাঁড়ায় তারা একেবারে ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি করে তুলেছে। একটা কোম্পানির নাম না বললেই নয়, স্কোয়ার ফার্মা, তারা $2.5 বিলিয়ন ফার্ম, $2.5 বিলিয়ন তাদের ভ্যালুয়েশন। And I had the opportunity to work with the top senior national sales leader of their company, and I have found that wow, they're so wonderful, interesting. And তাদেরকে আমি বললাম যে আপনাদেরকে ট্রেনিং করিয়ে আমার এত ভালো লাগলো, তো কারণটা কি হতে পারে, যে why you guys are so good? ওরা বললো যে স্যার, আমাদের এখানে একটা চমৎকার একটা প্রমোশন পলিসি আছে, এই কারণে আমাদের লেভেলে যারা আসতেছে অলরেডি দে আর হাইলি টেস্টেড। তার মানে আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনারা যারা আছেন বর্তমানে এই ক্যারিয়ারের সন্ধিক্ষণে শুরু করবেন, এই জায়গাটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, প্লিজ আপনার এফোর্টটা একটু বাড়ান। একটু এফোর্ট, 1 ঘন্টা 2 ঘন্টা পার ডে যদি আপনি বাড়ায় একটা ভালো কোম্পানিতে যদি স্টার্ট করতে পারেন, বিশ্বাস করেন আপনার সাথে অন্য যে গ্রাজুয়েটটা একটা খারাপ কোম্পানিতে ঢুকেছে, ইনিশিয়ালি দুজনের ক্যারিয়ার দেখলে মনে হবে একই, হয়তো বা বেতন 5,000 টাকা গ্যাপ মাত্র, বাট যত দিন যাবে তত গ্যাপটা বাড়তে থাকবে। And after 10 years down the line, you will see that, wow, you have made a fantastic career. আর আপনার সাথে যে ছেলেটা বা মেয়েটা আজকে পরিশ্রমটা একটু কম করেছে, লাইফটাকে অনেক বেশি লেস সিরিয়াস নিয়েছে, সে দিন দিন পিছিয়ে পড়বে। এবং আমি মনে করি বাংলাদেশে বর্তমানে একটা গ্রেট অপরচুনিটি তৈরি হয়েছে টু সাম এক্সটেন্ট। কারণটা হয়েছে কি, বাংলাদেশে এখন আমরা চিন্তা করছি যে কিভাবে আমাদের নিজেদের গ্রাজুয়েটরাই এই দেশে আজকে টপ লেভেল পজিশনে যেতে পারে। তো সেরকম একটা অবস্থায় যে আমি মনে করি যে আপনারা এই প্রোগ্রামটাকে অনেক বেশি সিনসিয়ারিটির সাথে করবেন, এবং আশা করি আপনারা সবাই চমৎকার একজন চাকরি প্রার্থীতে পরিণত হবেন, এবং ইউ উইল বি এবল টু ক্র্যাক ইউর ইন্টারভিউ ইন এ বেস্ট ম্যানার। সত্যি কথা বলি, ছোট ছোট কয়েকটা সমস্যার কারণে আমরা অনেক ভালো মানে আমার সবই ঠিক আছে, কিন্তু শুধু ইন্টারভিউ, সাপোজ আপনাদের এখানে যেমন দেখেন কোর্সে একটা কম্পোনেন্ট আছে ইন্টারভিউ ফেসিং, ইট ইজ ভেরি মাচ নিডেড। অনেক গ্রাজুয়েট আমি দেখেছি অনেক ভালো সিভি, বাট ভাইভা বোর্ডে এসে কমিউনিকেশন স্কিল খারাপ থাকাতে সে প্রমাণ করতে পারে না।
একটা হচ্ছে কি আপনি প্রমাণ করেছেন ভাইভাতে ভালো, তারপরেও আমরা চেক করতে চাই যে আচ্ছা ও প্রমাণ করেছে এটা কি ফ্লুক কিনা। আর আপনি যদি প্রমাণ করতে নাই পারেন তাহলে তো আপনি সেকেন্ড চান্সের সুযোগই পাবেন না, সেকেন্ড চান্সটা পাবেনই না। তো আপনার প্রত্যেকটা জায়গায় ফ্ললেস হয়ে আগাতে হবে, এবং ক্যারিয়ারের শুরুটা সবচাইতে ইম্পর্টেন্ট। আজকে আপনি দেখেন, আজকে আমি এখানে আসতে শফিক ভাই আমাকে ইনভাইট করেছে কেন? বিলিভ মি, মোস্ট প্রবাবলি ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে আমি সেই কত বছর আগে বুয়েটে পড়ালেখা করছি। ওই সময় আমি যে পরিশ্রমটা করেছি তার ফল আমি সারা জীবন পেয়েছি। তো আপনারাও তাই। আজকে আপনারা ক্যারিয়ারের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন, এই জায়গাটায় প্লিজ মাই রিকোয়েস্ট, টেক ইট ভেরি সিনসিয়ারলি, ভেরি সিনসিয়ারলি। প্রথম চাকরি পাওয়ার আগে মানে রাত দিন এক করে ফেলেন, বিশ্বাস করেন আপনাদেরকে এই মোটিভেশন ইন্সপিরেশন কেউ দিবে না। দিস ইজ ইউর টাইম। মাঝখানে একটা ছেলে বা একটা একটা ছেলেকে নিয়ে খুব ট্রল হয়েছিল, সে মনে হয় মেডিকেল না বুয়েটে ফার্স্ট হয়েছিল। দেখা গেছে যে সে 16 ঘন্টা পড়ছে, সেটা নিয়ে পুরো ট্রল। বাবারে কিচ্ছু মনে করেন না, লাইফ ইজ লাইক দ্যাট। লাইফে বড় কিছু করতে গেলে একটা সময় আপনাকে অমানসিক পরিশ্রম করতেই হবে। আজকে যদি আপনি 2-3 ঘন্টা স্যাক্রিফাইস করে এই শিক্ষাতে দেন, এই কোর্সটাতে দেন, চাকরির জন্য প্রিপারেশনে দেন, বিশ্বাস করেন আজ থেকে 10-15 বছর পরে আপনার বন্ধু যার সাথে আপনি এখন আছেন, সে ওই সময় যে পরিশ্রম করবে সেই পরিশ্রমটা আপনার ওই সময় কম দেওয়া লাগবে। আর ওই সময় যতই পরিশ্রম করুক সে ওই আউটপুটটা পাবে না যেটা আপনি পাবেন যদি আপনি একটা ভালো কোম্পানিতে স্টার্ট করতে পারেন। আরেকটা কথা দিয়ে আমি শেষ করতে চাই আমার বক্তব্য। আমার বক্তব্যের অনেক কিছু কিন্তু ফুললি রিসার্চ বেসড না, এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনারা ডিসএগ্রিমেন্ট করতে পারবেন। আই ওয়েলকাম টু দিস ডিসএগ্রিমেন্ট। আমার কথাটাকে একেবারেই বেদ বাক্য ধরারও কোনো কারণ নাই, বাট আমার স্বল্প অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি বাংলাদেশে, আমি দেখলাম অবাক হয়ে, যারা আজকে টপ লেভেলে আছে সিএক্সও পর্যায়ে, যাদের বয়স হচ্ছে আপনার 45 থেকে 60, বিভিন্ন কোম্পানিতে টপ টপ পর্যায়ে আছে, আমি অবাক হয়ে লক্ষ্য করেছি এদের মেজরিটি দে আর কামিং ফ্রম টু কোম্পানিজ ব্যাকগ্রাউন্ড। আইদার দে আর ফ্রম ব্রিটিশ আমেরিকান টোবাকো, যেটাকে আমরা ব্যাট বলি, অথবা ইউনিলিভার। আর ব্যাংকে যারা খুব ভালো করছে, ব্যাংকিং সেক্টরে, আমি অবাক হয়ে লক্ষ্য করে দেখলাম যে মেজরিটি অফ দেম আর কামিং ফ্রম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাকগ্রাউন্ড অর এইচএসবিসি কোম্পানিজ ব্যাকগ্রাউন্ড। এন্ড নাও লেট মি কানেক্ট উইথ ইউ। আমি কোকা কোলার কিছুদিন আগে যে হিউম্যান রিসোর্স ছিলেন এইচআর হেড, ভাইয়ের নামটা আমি ভুলে গেলাম, ওনার নাম মহসিন ভাই, সরি, উনি এখন বিদেশে কর্মরত আছেন। একটা প্রোগ্রামে যে ওনার সাথে আমার দেখা হলো, রেকিট বেনকাইজারের বর্তমানে আছেন হচ্ছে আপনার সাপ্লাই চেনের ডিরেক্টর যে জিয়া ভাই, এই দুজনের সাথে আমার আড্ডা দিলাম, তো আমি দেখলাম যে দিস টু দে বোথ অফ দেম দে কেম ফ্রম ইউনিলিভার। এবং তারা আমাকে বলল যে ভাই আমরা ওই যে স্টার্টিং এ যে পরিমাণ ট্রেনিং এর মধ্যে দিয়ে গিয়েছি, রিগোরাস একটা প্রিপারেশন মধ্যে আছি, ওইটা আমাদের লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে। এবং ট্রুলি আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আজকেই বাসায় যে আপনি দেখবেন যে বাংলাদেশে বর্তমানে কর্পোরেট সেক্টর যারা টপে আছে একেবারে, জাস্ট লুক এট দেয়ার ব্যাকগ্রাউন্ড, অনলি 10-15% আমি পাবেন যে তাদের হয়তো স্টার্টিংটা নট সো গুড, বাট ক্যারিয়ারে টপে যেতে গেলে স্টার্টিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো এটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। থ্যাংকস a lot, and again my sincere apology for late and the technical problem. Thank you. স্যার অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান দিক নির্দেশনার জন্য। আজকের অনলাইন সেমিনারে উপস্থিত পার্টিসিপেন্টদের জন্য আমাদের পক্ষ থেকে একটি বড় ডিসকাউন্ট অফার রয়েছে। আমাদের এই কোর্সের রেগুলার ফিস 10,000 টাকা, বাট আমরা ডিসকাউন্ট অফারে এখন মাত্র 4,000 টাকা এই কোর্সটি অফার করছি। এখন আমরা যাব প্রশ্নোত্তর পর্বে। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। জি, শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। জি জি, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি বলেন, সমস্যা নেই, প্লিজ। আমাদের সম্মানিত অতিথি এস এম আরিফুজ্জামান, তো উনি হচ্ছে একটা
প্রফেশনালি কথা বলছেন, সেটা হচ্ছে উনি হয়তো বা শিক্ষক, তো সেই ক্ষেত্রে হচ্ছে উনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াতেন আর কি, এই বিষয়টা জানা ছিল। আচ্ছা, অ্যান্সারটা আমি দিই। আচ্ছা, মাহমুদুল সাহেব, আপনার পরিচয়টা একটু দিবেন আগে। জি, আমি মাহমুদুল হাসান। আমি আইটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আইআইটি? আইটিই, ও, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কোন ইউনিভার্সিটি? ইউরোপিয়ান ইউনিভার্সিটি। ইউএপি? ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ও, ইউরোপিয়ান, ওই যে গাবতলীতে। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, ওকে। ওকে, সো অ্যাকচুয়ালি I was so lucky in my career. I worked for AIUB, IUB, East-West, BRAC, North South. এই 5টা টপে কাজ করেছি। ব্র্যাক ইউনিভার্সিটি আমি এমবিএ প্রোগ্রামের দায়িত্বে ছিলাম, আর কানাডিয়ান ইউনিভার্সিটি 9 বছর কাজ করেছি। আর আদার দ্যান দ্যাট আই ওয়ার্কড অ্যাজ এ পার্ট টাইম ফ্যাকাল্টি মেম্বার ফর সাউথ ইস্ট ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, অ্যান্ড ওকে, উত্তরা ইউনিভার্সিটি আই ওয়াজ অ্যান অ্যাডভাইজার অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন। থ্যাংক ইউ। ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। স্যার কি জি, শোনা ওয়ালাইকুম যাচ্ছে আসসালাম। আমার? জি প্লিজ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি কোশ্চেন করেন প্লিজ। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের জব মার্কেটে কি আমাদের একাডেমিক রেজাল্ট কি ভেরি করে ইউনিভার্সিটি, আর ইউনিভার্সিটি কি ভেরি করে সিজিপিএ? ভার্সিটি আর সিজিপিএ স্যার ভেরি করে কিনা জব মার্কেটে স্যার, ইন্টারভিউ বোর্ডে? এটা আমার প্রশ্ন ছিল। আমি যদি বুঝে থাকি, আপনার কোশ্চেনটা হচ্ছে যে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডেফিনেটলি, কারণ এক এক একটা ইউনিভার্সিটি এক এক রকম ভাবে হচ্ছে সিজিপিএ ক্যালকুলেশন করে। হ্যাঁ, সো স্বাভাবিকভাবেই এবং তাদের স্ট্যান্ডার্ড রেজাল্ট প্রক্রিয়া ভিন্ন। সো আমরা যারা প্রাইভেট সেক্টরে, আমরা যখন রিক্রুটমেন্ট ইন্টারভিউ বোর্ডে বসি বা এইচআর যখন কনসিডার করে, ডেফিনেটলি ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটির একটা ব্র্যান্ড ভ্যালু কাজ করে, তাদের সম্পর্কে আইডিয়া থাকে, এবং তাদের মার্কিং প্রসেস, তাদের সিজিপিএ, এগুলো ডিফার করে। সব যে এক তা না, মানে ধরেন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি যদি হন, অথবা যদি কোনো পাবলিক ইউনিভার্সিটি হন লাইক ঢাকা ইউনিভার্সিটি, অথবা কোনো একটা পার্টিকুলার পাবলিক ইউনিভার্সিটি, সেখানে রেজাল্টের বেঞ্চ মার্কিংটা যেরকম একই রকম থাকে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেহেতু ডিফারেন্ট লেভেলে এক একজন এক একভাবে করে, সো সেই জিনিসগুলো কনসিডারেশনে রাখা হয়। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, আমি নাজমুল হাসান। আমি একটি কোশ্চেন করতে যাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, প্লিজ। স্যার, আমার কোশ্চেনটি হচ্ছে, আমরা যারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তো আমরা নিজেরাই এখন অ্যাসেসমেন্ট করে দেখছি যে আমার যে কোয়ালিটি, আমি যে জিনিসগুলো জানি, তো আমি যখন অন্য ভালো কোনো অর্গানাইজেশনে কাজ করতে গিয়েছি বা ভালো কোনো স্টুডেন্টদের সাথে মিশেছি, তখন দেখতে পাচ্ছি যে তার সাথে আমার অনেক বড় একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা হচ্ছে বিশেষ করে কমিউনিকেশন গ্যাপ, এবং হচ্ছে ফ্লুয়েন্টলি যে ইংলিশের কথা বলার যে গ্যাপটা, যেটা যেহেতু আমরা গ্রাম থেকে পড়াশোনা করে আসছি এবং আমরা হচ্ছে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি ইন্টারমিডিয়েট পর্যন্ত। সো আমাদের এই গ্যাপগুলো রিকভার করার কি ওয়ে আছে? একদম 100% স্ট্যান্ডার্ড না হলেও অ্যাটলিস্ট যাতে মার্কেটে আমরা খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারি অন্যদের সাথে, 70-80% পর্যন্ত আমাদের ইংলিশ ফ্লুয়েন্সিটা বাড়াতে পারি, বা আমাদের কমিউনিকেশন গ্যাপটা মানে কমাতে পারি, সেই ধরনের কোন কোন ব্যবস্থাগুলো আমরা নিতে পারি স্যার? হ্যাঁ, প্রথম হচ্ছে যে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আহ, নিজে আপনার এখনকার লার্নিং প্রসেসটা খুব ইজি, কারণ নলেজ ইজ নট রেস্ট্রিক্টেড, এখন ওপেন। আপনি ইউটিউব বা যদি যে কোনো প্ল্যাটফর্ম, হ্যাঁ, ইভেন ধরেন আমাদের এডিউ টিভি একটা প্ল্যাটফর্ম আছে, এখানে দেখবেন যে প্রচুর কনভারসেশনাল ইংরেজি আছে। সো ফার্স্ট অফ অল আপনি নিজের সম্পর্কে নিজেকে ইন্ট্রোডিউস করবার মতো, কথা বলবার জন্য ভোকাবুলারি তৈরি করতে থাকেন এবং প্র্যাকটিস করেন। একটা গ্রুপ বানান, বন্ধু বা কলিগ বা যারা হচ্ছে যে পরিচিত, তাদের সাথে বলা প্র্যাকটিস শুরু করেন, ভুল হলেও কন্টিনিউ করেন। এরপরে আস্তে আস্তে করে আপনি জিনিসটাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য এই ধরনের কোর্সগুলোতে ইনভলভ হন। যেমন আমাদের এই এই কোর্সটার উদ্দেশ্যই থাকবে হচ্ছে যে, প্রথম হচ্ছে যে একটা
আপনাকে ইন্ডাস্ট্রির জন্য রেডি করা এবং সঙ্গে সঙ্গে একটা কমিউনিটি এবং একটা সাপোর্টিং গ্রুপ তৈরি করে দেওয়া, সেভাবেই আমরা আগাবো। সো আপনি নিজে প্রথমে নিজের প্রিপারেশন নেন এবং কিছু ক্লোজ বাডিজ বের করেন, অ্যাটলিস্ট 2-3 জন, যাদের সাথে প্র্যাকটিসটা করা যায়। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি যে প্লিজ। আমি স্যার বিবিএ আমাদের কমপ্লিট আর কি এই বছরই শেষ হবে, শেষ হয়ে গেছে অলরেডি। জি। স্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে স্যার এমবিএটা কতটুকু মানে ভ্যালু করে? আর আমি একজন সিএ প্রি আর্টিকেলশিপ স্টুডেন্ট, যদি আমি এমবিএ করতে যাই স্যার, তাহলে আমার 2027 সালের 2-1 মানে মাস লাগতে পারে। হুম আমি কি এই মুহূর্তে, যেহেতু আমার বিবিএ কমপ্লিট আছে, সেহেতু হুম। আমি কি এমবিএ না করে সিএ তে ঢুকে যাওয়া আমার জন্য বেটার হবে কিনা? অবশ্যই অবশ্যই, আপনাকে আমি বুঝতে পেরেছি। প্রথম হচ্ছে যে আরিফ ভাইয়ের মতো যারা প্রফেসর হবেন, শিক্ষকতা করবেন, মূলত সারা পৃথিবীতে কিন্তু এই মাস্টার্স করা, পিএইচডি করা, এটা কিন্তু করে, স্পেশালি মাস্টার্সও করে যারা হচ্ছে ওই ধরনের স্পেসিফিক আপনার একাডেমিক বিষয়গুলো কাজ করে। কিন্তু আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, গ্র্যাজুয়েশন ইজ ফেয়ার এনাফ। আপনি যেহেতু সি আর্টিকেলশিপ পড়ছেন, আমার মনে হয় যে আপনি মানে এইখানে বিবিএ করেই আপনার সি এর প্রতি প্রতি পার্সু করা উচিত। আদারওয়াইজ আপনি যদি এখন পি আর্টিকেলশিপে আছেন, সি এর একটা লেভেল পাস করেছেন, আবারও যদি আপনি 1 বছর 1.5 বছর 2 বছর এমবিএ করেন, তারপরে যদি আপনার সিএ ফার্মে অ্যাটাচ হন, এটা আপনার জন্য একটা ওয়েস্টেজ অফ টাইম হবে। আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে আপনি ইমিডিয়েটলি সিএ ফার্মে ঢুকে এটা আপনি শুরু করেন। জি, নেক্সট কোশ্চেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ বেলাল হোসেন বলছিলাম গাজীপুর থেকে। স্যার আপনার সিলেটে দেখলাম যে পিজিডিএসআরএম এর একটা কোর্সের কথা বলতেছিলেন, বর্তমান এটার মার্কেট ভ্যালু কেমন যদি একটু বলতেন। আচ্ছা, এটা ওরা বিসলিউশন টিম বলতে পারবে। তারপরেও বলি, এখানে আমাদের যে ফ্যাকাল্টি মাসুদ ভাই, মূলত মাসুদ ভাই সহ আমরা সবাই এই বিষয়টা নিয়ে আগে একটা সেশন করেছিলাম। সেটা হচ্ছে আমাদের এখানে ডিপ্লোমা কোর্সগুলো, এইটা কিন্তু রিয়েলি হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন, এবং মার্কেটে যে ধরনের কাজ হয়, যে ধরনের ডিমান্ড, সেগুলো নিয়ে কাজ করে, এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টটা ক্লাস নেয়। সো এইটার অ্যাকসেপ্টেবিলিটি ইজ ভেরি হাই, এবং সেটার চেয়ে বড় কথা হচ্ছে লার্নিং এবং কাজ করবার জন্য এইগুলো শেখানো হয়, নট যে ডিগ্রি। এটা আমাদের এই বিসলিউশন পিএলসি বা আমাদের যে চার্টার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের বা এনএসডিএ এর অ্যাপ্রুভ। আমরা মূলত স্কিলের উপরে কাজ করি। তো সেই কারণে এটা আপনার অ্যাজ এ নট এস ডিগ্রি, অ্যাজ এ কোর্স ইজ ভেরি অ্যাকসেপ্টেবল। যেহেতু প্রায় মোর দ্যান 8 ইয়ার্স ধরে এই প্রতিষ্ঠানগুলো চলছে, এবং এখান থেকে 30,000-এর বেশি পার্টিসিপেন্টের ট্রেনিং নিয়েছে। সো ওয়েল অ্যাকসেপ্টেড এবং বেশ ভালো, এটা আমরা বলতে পারি। জি। পরে পরে খালিদ, আপনি আনমিউট করে থাকেন, আপনি কোশ্চেনগুলো নিয়ে কোনো স্যারদের যদি পার্টিকুলার থাকে আপনি করতে আনমিউট হন। আর এই ক্লাসের যে কোঅর্ডিনেট করছেন, হ্যাঁ, আর আপনার কাছে কোশ্চেন থাকলে আচ্ছা। আপনি আছেন। জি আলিদ, জি জি। জি স্যার। আপনি আনমিউট থাকেন, চট করে হ্যালো, কোশ্চেন, আপনি আসসালামু মিউট করা আলাইকুম। লাগবে না। জি। হ্যালো, জি। আসসালামু আলাইকুম। আসসালাম। আহ, স্যার বলতেছি কি, যে আমি তো এখন একদম গ্রাজুয়েটের একদম শুরুর দিকের পর্যায়ে আছি। তো আমি দেখি যে আমার যারা গ্রাজুয়েট করে যারা বের হয়, তারা ম্যাক্সিমাম দেখি তাদের চাকরি হয় না, বা তারা অনেকদিন পর্যন্ত করে থাকে। আবার অনেক জায়গায় দেখা যায় যে আমাদের ফার্মা কোম্পানির যেগুলো আছে, ওরা ফ্রেশ গ্রাজুয়েট চায় না, বা বলে যে এমবি করে আসার জন্য, মানে এই এমএসসি করে আসার জন্য আর কি, মাস্টার্স করে আসার জন্য। তো এখন আমি যদি চাই যে আমি গ্রাজুয়েট করে কোনটা প্লান্টে ঢুকবো, বা কোনো একটা কিছুতে ঢুকবো, বা কোনো একটা ভালো একটা জব করব, বা ধরেন আমি জবের পাশাপাশি আমার মাস্টার্সটা করলাম, তাহলে আমার কি ধরনের প্রস্তুতিতে আগানো উচিত? আমার সাজেশন হচ্ছে যে মাস্টার্সের আলাদাভাবে করার প্রয়োজন নেই। এটা যদি আপনি ভবিষ্যতে শিক্ষকতা বা এই ধরনের পিএইচডি বা এই ধরনের কাজ করতে না চান, তাহলে নর্মালি গ্রাজুয়েশন করার পরেই আপনার জব স্টার্ট করা উচিত, এবং পরবর্তীকালে আপনার নিজেকে আরো একটু এক্সপার্ট করবার জন্য ক্ষেত্র চেঞ্জ করে এমবিএ করা উচিত। ধরেন কেউ যদি অ্যাকাউন্টিং এ অনার্স করেন, সো আবার অ্যাকাউন্টিং এ মাস্টার্স না করে আপনি জব করতে করতে পরবর্তীকালে হয়তো ইন্টারন্যাশনাল বিজনেস অথবা মার্কেটিং অথবা ফাইন্যান্স, ডিফারেন্ট লেভেলে আপনার চুজ এবং আপনার ইয়ে মতো ভালো ইউনিভার্সিটি থেকে এমবিএ করতে পারেন। এবং আরিফ ভাই, এই ব্যাপারে আমার মনে হয় আপনাকে আরো হেল্প করতে হবে। জি, আরিফ ভাই হ্যাঁ প্লিজ। শফিক ভাই, না থ্যাংক ইউ, আপনার অ্যান্সারটা চমৎকার লাগছে। এই জন্য আমি একটু কমপ্লিমেন্ট করতে চাই শফিক ভাইয়ের জি কথাটা। জি জি সেটা হচ্ছে কি, দেখেন, আহ, জি, আপনার যে কোশ্চেন গুলো করছেন, দেখেন শফিক ভাই কিন্তু প্রায় 25 বছর ধরে এই এমপ্লয়মেন্ট মার্কেটে আছেন। সো ওনার ইনসাইটটা আমার থেকে বেশি রিচ, বেশি ভ্যালুয়েবল, বেশি রিলেভেন্ট। তারপরেও
আমরা যেহেতু মাস্টারি করি, আমাদের না অনেক বেশি ফ্রি টাইম থাকে, এই কারণে আমাদের কাজ হচ্ছে অবজার্ভ করা, যেটা বাংলাদেশের টিচাররা করছে না। বাংলাদেশের ম্যাক্সিমাম প্রফেসররা, মোস্টলি আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা কিন্তু মোস্টলি 90% টিচাররা ফাঁকিবাজি করে লাইফ কাটায়, আরামে ক্লাস নেয়, মজা করে শেষ, এবং এই জন্য অনেক ধরনের আজে বাজে কাজ করে। বাট ওয়ার্ল্ড ওয়াইড প্রফেসরদের কাজই হচ্ছে মার্কেটকে অবজার্ভ করা, স্ট্র্যাটেজি বলা, যাচ্ছা আহ এই পাঁচটা পাঁচটা ইন্ডাস্ট্রিতে এই কাজ করতে হয়। সো আমার কাজও এটাই আমি মনে করি অ্যাজ এ টিচার, প্রফেসর। সো আমি যেটা আপনাকে বলবো, দেখেন শফিক ভাই কথাটা কতটা রিলেভেন্ট। বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোম্পানি সিইও, মোস্ট প্রবলি তার বেতন 30-40 লাখ টাকার কম না, তার কোনো মাস্টার্স ডিগ্রি নাই, শুধু ব্যাচেলর ডিগ্রি, আইবি এর বিবিএ করে সে সিইও হয়েছে। এবং বাংলাদেশের গত 15 বছরের মধ্যে যে বেস্ট ব্যাংকার, যিনি একটা ব্যাংকের এমডি ছিলেন দীর্ঘ কয়েক মেয়াদে, তারও কোনো মাস্টার্স ডিগ্রি নাই। আবারও বলছি, সো শফিক ভাই ইজ রাইট। আজকে আপনাকে যে বলছে মাস্টার্স করে আসো, তার মানে আপনি মাস্টার্স করে এসে ব্যাচেলর লেভেলের একটা চাকরিতে ঢুকবেন, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। বাংলাদেশটা এভাবেই পিছিয়ে যাচ্ছে, এভাবেই ব্যবসাপাতি হচ্ছে, এই বিজনেস এমবিএ এর বিজনেসটাই জন্য বাংলাদেশে চলতেছে। আর শফিক ভাই খুব চমৎকার করে রাইটলি বলছেন, আপনি যদি এখন ব্যাচেলর দিয়ে চাকরি না পান, তাহলে আপনার ব্যাচেলর দুর্বলতা রয়ে গেছে। ওই ব্যাচেলর দুর্বলতা ঘাট, ওই গ্যাপটা পূরণ করেন। ওই গ্যাপটা কিভাবে পূরণ করা যায়? এই সিওএল এর কোর্সটা ইজ ওয়ান অফ দ্য ওয়েজ টু রিডিউস দ্য গ্যাপ। শুধু এইটাই আছে তা বলবো না, তাহলে বলা যেতে পারে যে আচ্ছা, আপনি কি তাহলে প্রমোশন করছেন? নো, বাট ইউ ডু সামথিং। দিস ইজ নট অ্যাকচুয়ালি অ্যানাদার একাডেমিক ডিগ্রি। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, থ্যাংক একটা ইউ। কথা, এই যে শুরুর জি, দিকে আপনাদের আমাদেরকে যে কোর্স মডিউল যেটা রিলেটেড দেওয়া কোনো হয়েছিল, কোর্স থাকলে আমাদেরকে জানান। আচ্ছা আচ্ছা শুনেন, শুরুর দিকে যে আমাদের যে এই স্লাইড যেটা দেখাচ্ছিলেন উনি, মানে শুরুর দিকে যে কনভার্সেশন করতেছিলেন উনি আর কি, আপনাদের মডিউল গুলো কি এভাবেই সাজানো যে আমরা এগুলো 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 শিখাবো এরকম? হ্যাঁ, হ্যাঁ, আপনার মানে আসলাম, এটা মূলত আসলামুল আলম, এটা হচ্ছে পুরোটাই উদ্দেশ্য একটাই, যে একজন ফ্রেশ গ্র্যাজুয়েট তাকে মানে সবচেয়ে বেস্ট ভাবে ইন্ডাস্ট্রিতে ঢোকার মতো করে প্রিপেয়ার করা, এটা হচ্ছে উদ্দেশ্য। এবং এটা যেহেতু ফার্স্ট ব্যাচ এবং প্রথম আমরা শুরু করছি, সো আমাদের ফোকাস অ্যাটেনশন আজকে এই জন্য আরিফ ভাইয়ের মতো মানুষ, তারপরে মাসুদ ভাইয়ের মতো যারা এই বাংলাদেশেরই বেস্ট তাদের ক্ষেত্রে। তো সেই জায়গায় যেমন ইমোশনাল ইন্টেলিজেন্সের এক্সপার্ট হচ্ছে আমাদের প্রফেসর আরিফ ভাই, মাসুদ ভাই হচ্ছে সাপ্লাই চেইনের ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার, এবং হচ্ছে উনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন দীর্ঘদিন। সো আমরা আছি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে। উদ্দেশ্যটা কি, যে আমরা যেহেতু ট্রেনিং লার্নিং নিয়ে কাজ করছি, আমরা দেখছি যে আপনার ইন্ডাস্ট্রি শুরুর দিকে গোড়াতেই ঠিকমতো হবে প্রিপেয়ার্ডনেসের অভাবের কারণে জব সেক্টরে হচ্ছে তারা হচ্ছে হতাশ হয়, এবং এমপ্লয়ারদেরকে হতাশ করে। আমি তো দেখেছি, আমি সুপারস্টার গ্রুপে মানে অন অ্যান্ড অফ বিভিন্নভাবে বিভিন্ন রোলে আপনার মোর দেন 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে আমরা অনেক টাকা বাজেট রেখেও অ্যাপ্রোপ্রিয়েট ভালো লোকজন পাচ্ছি না। ইভেন ফ্রেশারদের ব্যাপারে খুবই আমরা হতাশ, কারণ ফ্রেশার কিন্তু তার ইয়ের কারণে, তার হচ্ছে যে জব এক্সপিরিয়েন্স নেই এই জন্য না, তার মেন্টালিটির কারণে ফ্রেশার, সে নিজেকে প্রিপেয়ার্ডই করে নাই। সে সারাদিন হয়তো সময় কাটাচ্ছে, কোথায় কাটাচ্ছে, যে আরিফ ভাই বললেন যে 16 ঘন্টা পড়ালেখা করে যারা ভালো করছে। সো আপনি যেহেতু জবে যাবেন, আপনি খুব প্রিপেয়ার করে, আপনারা যারা ক্যান্টনমেন্টের ভিতর থেকে যাতায়াত করেন, দেখবেন যে আর্মির একটা স্লোগান আমার খুব পছন্দ, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। অর্থাৎ আপনি প্রিপারেশনটা খুব ভালো নিতে হবে। আপনি যারা যুদ্ধ করে তারা যদি আপনার হাফ প্রিপারেশন নিয়ে যুদ্ধের ফিল্ডে নামে, তাহলে গুলি খেয়ে মারা যাবে। রেদার তাদের কথা হচ্ছে যে আপনি যুদ্ধে যাওয়ার আগে প্রিপেয়ার্ডনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই কারণে আমি আপনাদের সবার কমন কোশ্চেন, এই কোর্সটা বানানো হয়েছে এভাবে যে কিভাবে আপনারা ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারবেন, আপনাদের মেন্টরিং করা, এবং শুধু কোর্সটা দিয়ে শেষ করা না, আপনাদের সিভিটা কিভাবে রাইট হবে, প্লেসমেন্টের হেল্প করা, যেহেতু আমাদের জব সাইট আছে, হেডহান্টিং সিস্টেম আছে, এবং আমি যেমন এইচআর কমিউনিটি দীর্ঘদিন ধরে কাজ করেছি, আমাদের এই একটা ইকোসিস্টেম দাঁড়িয়ে গেছে ট্রেনিং লার্নিং এর কারণে। আমাদের ট্রেনাররা প্রায় 65-70 জন যারা আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি, সাপ্লাই চেইন, সেলস, মার্কেটিং, আপনার ফাইন্যান্স, এইচআর, সো সব লোকজনই আমাদের ভিতরে আছে, এবং আমাদের ভিতরেই চায়, অনেক সময় লোকজন চায় যে একটা ভালো ছেলে দেন, কম্পিটেন্ট ছেলে দেন, আমরা পাই না, রেডিলি অ্যাভেলেবেল পাই না। সো আপনাদেরকে প্রিপেয়ার করা এবং আপনাদের একটা পুল তৈরি করা, যেখান থেকে আমরা সাপোর্ট করবো ইনশাল্লাহ। এর মানে এই না যে এই কোর্সটা করলে আপনার জব হয়ে যাবে। জব পাওয়ার যোগ্যতা আপনার, আপনাকে প্লেস করা, অ্যাসিস্ট করা, হেল্প আচ্ছা করা, এবং আপনাকে প্রিপেয়ার করা। সো দ্যাটস অল।
আমি এই কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমি বলবো যে খালিদ উত্তর দেন। আর আমি জি স্যার, আমাকে যদি কোনো আমাকে বা আপনাদের কোর্স আরিফকে স্যার, রিলেটেড কোনো আমি কোশ্চেন থাকলে আপনারা যেহেতু প্রফেশনাল, আপনি আমি কি একটা কোশ্চেন আমাদেরকে করতে পারি কোর্সের জি বাইরে? কোশ্চেন করতে না পারেন। আপনি এখন আজকের সেমিনারের মাস্টার শেষ সাহেব পর্যায়ে এসে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত বক্তাদের এবং সকল অংশগ্রহণকারীকে। জি, আপনাদের কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আপনারা এখন করতে পারেন। কোর্সের আসসালামু বাইরে কোনো আলাইকুম। কোশ্চেন করতে পারি আসসালামু প্রফেশনাল আলাইকুম। রিলেটেড? আমি কোর্স রিলেটেড একটা কোশ্চেন করব, বাট এটার আগে আমি তোমার ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই। আমি আকিব মৃধা। আমি বেসিক্যালি সোসিওলজি ডিপার্টমেন্ট স্টুডেন্ট, বাট আমি আসলে দ্বিতীয় বর্ষে থাকার সময় আমার ডিসিশন চেঞ্জ করেছিলাম যে গভর্নমেন্ট জব করব না, তো এই কারণে আমি আসলে এইচআর এর দিকে ফোকাস করি। তো গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমি আমার পিজিডি এইচআরএম কমপ্লিট করেছিলাম এবিপি থেকে। এটা আমার এই জানুয়ারিতে কমপ্লিট হয়। তো তারপর হচ্ছে আমি আগামী 17 তারিখ থেকে এইচআর রিলেটেড একটা বুট ক্যাম্প 3 মাসের সেখানে জয়েন করব এসডিএনপি তে। তো এই দুটো হচ্ছে মানে আমি এইচআর ক্যারিয়ারে যাওয়ার জন্য নিজেকে এইভাবে প্রিপেয়ার করতেছি। তো আমার আর পরবর্তীতে আর কি কি স্টেপ নেওয়া উচিত যাতে আমি একটা এইচআর ক্যারিয়ারে মানে একদম ফ্রেশার হিসেবে নিজেকে আহ নিতে পারি, আর এক্ষেত্রে এই কোর্সটা আমাকে কিভাবে হেল্প করতে পারে? এই কোর্সটা পুরোপুরি আপনাকে হেল্প করবে। এই কোর্সটা হচ্ছে ওরা শিখাচ্ছে আপনার টেকনিক্যাল স্কিল অর্থাৎ এইচআর স্কিল, বাট আপনি কিভাবে জব ইন্টারভিউ ফেস করবেন, কিভাবে জবে ভালো করবেন, শুরুটা কিভাবে করবেন, এই বিষয়টাকে স্পেসিফিক করে আমাদের কোর্সটার উদ্দেশ্যই হচ্ছে যে একজন ফ্রেশার যার হচ্ছে এখনো জব শুরু করেনি তাকে জব শুরু করবার জন্য গাইডেন্স দেয়া। সো ইট ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউ। থ্যাংক ইউ। জি একটা বিষয় মানে আমি যেহেতু জি। বললাম যে আমি আসলে সোসিওলজি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, বিবিএ না, তো সেই জায়গা থেকে আমি পিজিডি এইচআরএম করেছি হয়তো ওইটা একটা আপনি সিভিতে লিখে দিবেন ঠিক মতো। এটা এটা আপনি কোর্সে এনরোল করেন এবং আপনাকে এটা গাইড করা হবে। আপনি কোর্সগুলো নিশ্চয়ই করেছেন কোনো প্ল্যানিং এর মাধ্যমে। তো ডেফিনেটলি ইট উইল হেল্প টু এনরিচ ইউর সিভি, তাই না? রেজিউমিটা ভালো হবে যেহেতু আপনি অলরেডি সোসিওলজিতে পড়ার পরে এইচআর নিয়ে অলরেডি ট্রেনিং করেছেন। সো সেই জায়গাটাতে অবশ্যই এটা হেল্পফুল হবে। ওইটাকে প্রপারলি গুছিয়ে নিয়ে আপনার সিভি তৈরি করে এবং সেই অনুযায়ী ইন্ডাস্ট্রি, শুধু থিওরিটিক্যাল নলেজ নিলে হবে না, আপনি কিভাবে কাজ করতে হয় এটা প্র্যাকটিক্যালি দেখতে হবে, এইচআর সফটওয়্যার থেকে শুরু করে অন্যগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ। আরিফ সাহেব, আরিফুর রহমান আরেকজন। জি বলেন প্লিজ। কয় মিনিট কন্টিনিউ করবে নিয়ে আপনাদের সেশনটা? আমি তো বোধ করি যে আর হয়তো 10 মিনিট। সো আমি আরিফ ভাই আছি, আমরা হয়তো লিভ করব। আপনার কুইকলি কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো করেন। হ্যাঁ জি, আরিফ বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালাম। স্যার আমি পড়াশোনা শেষ করছি 2016 সালে মাস্টার্স। এর মধ্যে আমি এলএলবি শেষ করলাম 2019 সালে। আম, গত বছর আমি পিজিডি আরসিএম করছি এবিপি থেকে, এবং আম, এর মাঝখানে আমি পিজিডি এইচআরএম করছি ড্যাফোডিল আচ্ছা, থেকে। কাজ করেন কোথায় আপনি? আমি মূলত 2016 সাল থেকে আমি চাকরি করতেছি। আমি প্রথম জব করছি ইউএস এর একটা প্রজেক্টে। ওকে এটা রিসেন্টলি। ওকে, এখন জানা কোশ্চেন বলেন হুম, স্যার কোশ্চেন আমি একটু বলেন বলে কি যাচ্ছি, জানতেন? একটু সময় দিচ্ছি, স্যার। দেন আমি 5 বছর চাকরি করলাম আপনার এই ব্র্যাকে। সিভিটা সবাই শোনা জরুরি না, আপনি কোশ্চেনটা করেন প্লিজ, স্পেসিফিক কোশ্চেন করেন। আপনার জি স্যার। রেজিউমে এখানে সবাই ইন্টারেস্টেড হবে না, তাই না? আপনি কোশ্চেনটা করেন প্লিজ। হ্যাঁ জি জি, আমার কথা হচ্ছে আমি যেহেতু বর্তমানে ফিনান্স সেক্টরে কাজ করি, আমি চাচ্ছি যে এখান থেকে আমি মুভ করি, আমি সাপ্লাই চেইন নিয়ে কাজ করব। যেহেতু আমি একটা মিড লেভেলে আছি এখন, এই সময় এসে আমি সাপ্লাই চেইনে মুভ করা কি ঠিক হবে কিনা? সাপ্লাই চেইন এমন একটা ডিপার্টমেন্ট, এখানে সাপ্লাই চেইন এক্সপার্ট ছিলেন মাসুদ ভাই, উনি ওনার একটা প্রেজেন্টেশনে আমাদের এখানে কয়েকদিন আগে বলেছেন এইটার কোনো নির্দিষ্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড এখন পর্যন্ত দরকার হয় না। আপনি এই মুহূর্তেও যদি সিরিয়াস হন, আপনি যদি লার্ন করতে চান, তাহলে সাপ্লাই চেইনে সম্ভব। এবং আপনি যদি আমাদের এখান থেকে যে পিজিডি কোর্সটা আছে সাপ্লাই চেইনে, চাইলে এটা তো এনরোল করতে পারেন প্লিজ। থ্যাংক ইউ আরিফ আরিফ সাহেব। শহীদ ভাই, আমি কি জি একটু অ্যাড করবো? জি জি, মাসুদ ভাই সরি সরি মাসুদ ভাই, আমি মনে করছি। জি আচ্ছা, প্লিজ। জি hey জি Arifur Rahman, it's good to know that you are very interested in supply chain, and supply chain একটা ফিল্ড যেটা অলরেডি শফিক ভাই বলেছেন যে এই ডিসিপ্লিনটা এত নিউ একটা ডিসিপ্লিন, খুব বেশি পুরাতন না, যার কারণে এখান থেকে শিখে আসা জেনে আসা লোকজনের যথেষ্ট অভাব। সো আপনার অনেক পিজিডি কোর্স আছে, দ্যাট ইজ ইউর ইনিশিয়াল স্টেজ। এইটা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। যেহেতু অলরেডি আপনি একটা কাজ করছেন, আপনার এটাও একটা ট্রাই করতে পারেন যে আপনি আপনার যেই অর্গানাইজেশনে কাজ করছেন সেখানে আপনি এই কোর্স করে ওখানেই আপনি ওই আস্তে আস্তে ওই শিফট করা যায় কিনা। ইউ ক্যান টক টু ইউর এইচআরদের। সাধারণত আপনার অর্গানাইজেশনের উপর বেস করে ডিপেন্ড করে এটা ভ্যারি করে। মাল্টিন্যাশনালরা খুব ভালো মতো কেয়ারিংলি এটা দেখে যে আপনার ক্যারিয়ার গ্রোথ কি, ক্যারিয়ার ইন্টারেস্ট কি, ক্যারিয়ারের আপনার কোনো শিফট করতে চাচ্ছেন কিনা, এগুলো সাধারণত দেখে। আই ডোন্ট নো ওয়েদার ইউর এইচআর ইজ ডুইং দ্য সেম, বাট ইউ ক্যান টক টু ইউর এইচআর অ্যাজ ওয়েল। সবচেয়ে ভালো হয় আপনি প্যারালালি একটা পিজিডি করেন,
অ্যাট দ্য সেম টাইম আপনার নিজের অর্গানাইজেশনের মধ্যে অ্যাপ্রোচ করেন এইচআরকে যে আমি এই ফিল্ডে ইন্টারেস্টেড, যদি কোনো স্পেস থাকে আমার এই নিয়ে আমি কাজ করতে চাই, যেহেতু আপনার ওই মানে জানাশোনা অ্যাম্বিয়েন্ট, সুতরাং আপনাকে হয়তো অ্যাকোমোডেট করলে তখন আপনার একটা লার্নিং অপশন হবে। যখন আপনার লার্নিং অপশন হবে তারপরে ইউ ক্যান মুভ অন টু দ্য আদার অর্গানাইজেশনস, আর একটু বেটার পজিশনে আর একটু বেটার পোর্টফোলিও নিয়ে ইউ ক্যান ওয়ার্ক, সার্টেনলি ইউ ক্যান ওয়ার্ক। আরিফ, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আই বিলিভ, রাইট? আরিফুর রহমান প্রশ্নের উত্তর পেয়েছেন, রাইট? জি স্যার, থ্যাংক থ্যাংক ইউ ইউ। স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমি কি করতে পারি স্যার আরিফ স্যারের কাছে? আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের প্রোগ্রামটি শেষ করব। আপনাদের কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারবেন। আমার কাছে স্যার, আমার কাছে আরিফ স্যারের কাছে একটা প্রশ্ন ছিল, প্লিজ প্লিজ একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম, করতে পারি কি? স্যাররা অলরেডি লিভ নিচ্ছেন, আপনারা কাইন্ডলি করুক, কোর্স লাস্ট রিলেটেড যদি কোনো লাস্ট কোশ্চেন করুক, ওনার খুব ইচ্ছা যেহেতু লাস্ট কোশ্চেন আচ্ছা দিয়ে ঠিক শেষ আছে, করেন। আমরা লাস্ট কোশ্চেন নিব, এটা আমাদের লাস্ট কোশ্চেন, প্লিজ। স্যার একজন ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের কি কি স্কিল থাকা উচিত স্যার আপনি মনে করেন স্যার? কাইন্ডলি যদি বলতেন, এটাই একজন আমার ফাইন্যান্স প্রশ্ন স্যার। ফাইন্যান্স ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড গ্রাজুয়েটেড স্টুডেন্টদের জন্য, জি স্যার, ফাইন্যান্স রিলেটেড মানে কি কি কোর্স থাকা উচিত, মানে কি কি স্কিল থাকা উচিত স্যার আচ্ছা, ফাইন্যান্স ফাইন্যান্সে ব্যাকগ্রাউন্ড তো মানে স্টুডেন্টদের? বেসিক্যালি আই ওয়াজ এ ফাইন্যান্স প্রফেসর, বাট আমার এখানে প্র্যাকটিশনার একজন এক্সপার্ট বসে আছেন। তারপরেও আমি অ্যাজ এ ফাইন্যান্স প্রফেসর যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ফাইন্যান্স মূলত আমরা বলি যে আসলে ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিং ডিসিশন, ডিভিডেন্ড ডিসিশন, এই জায়গাগুলো তো খুব ইম্পর্টেন্ট। সো বা ক্যাশ ফ্লো অ্যানালিসিস, এইগুলো অনেক বেশি দক্ষতা থাকতো। আমরা যেটা দেখেছি ফাইন্যান্সের গ্রাজুয়েটরা অনেক সময় অ্যাকাউন্টিং তার খুব শক্ত না থাকার কারণে অনেক সময় সে সারফেস লেভেলে কাজ করে। এই জন্য অ্যাকাউন্টিং এর ব্যাকগ্রাউন্ডটা খুবই স্ট্রং থাকতে হবে, বিশেষ করে ক্যাশ, ওই ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট কোথা থেকে জেনারেট হচ্ছে, কি হচ্ছে, এবং বিভিন্ন ডিসিশনের ইম্প্যাক্টটা কোথায় পড়তেছে। আমরা যে রেশিও অ্যানালিসিস গুলা করি অনেক সময় আমরা দেখেছি যে অনেক স্টুডেন্ট আছে দে রিয়েলি ক্যান নট কানেক্ট, যেমন একটা প্রোডাক্টের ডিসকাউন্ট হলে প্রিমিয়াম প্রাইসে বিক্রি করলে ইম্প্যাক্টটা কোথায় পড়তেছে। এই পুরো জার্নিটা বোঝা দরকার, যেটা আমরা ওই যে অ্যাক্টিভিটি রেশিওস বলি, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার, এরকম কিছু আছে। আর একটা হচ্ছে যে সেকেন্ড পার্ট যেটা বলবো সেটা হচ্ছে যে ফরওয়ার্ড লুকিং একটা মাইন্ডসেট থাকতে হবে, যে আজকের ডিসিশনের ইম্প্যাক্টটা কামিং ডেজ, কামিং ইয়ার গুলোতে কোথায় কোথায় পড়বে আর কি। আর আরেকটা জিনিস আমি আমার ক্যারিয়ারে যেটা শিখছি আমার 22 বছরের ক্যারিয়ার থেকে, সেটা হচ্ছে একটা কোম্পানিতে সবচাইতে ভ্যালুয়েবল দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে যে কিভাবে কোম্পানি নতুন কাস্টমারকে আনতে পারছে, আরটা হচ্ছে কোম্পানির মানে ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি আছে কিনা। সো দুইটা জিনিসের নলেজ আমার কাছে মনে হয় সবচেয়ে অ্যাভোভ অল, ফাইন্যান্সিং নলেজটা আর হচ্ছে মার্কেটিং নলেজ। সো আমি মনে করি ইন টুডেজ ওয়ার্ল্ডে এমন হয়ে গেছে যে এই দুইটা জিনিস সবারই শেখা উচিত। তো ফাইন্যান্সের লোকজনের মার্কেটিং বোঝা উচিত, কারণ আমরা যখন একটা প্রজেক্টের অ্যানালিসিস করি আমি দেখেছি যে ফাইন্যান্সের গ্রাজুয়েটরা তাদের মার্কেটিং, কাস্টমার মার্কেট সেগমেন্টেশন এই নলেজ গুলো কম থাকে, তারা সাফার করে। আবার মার্কেটিং এর লোকজন আমি দেখি ফাইন্যান্সের বেসিক নলেজ বা অনেক ভালো নলেজ না থাকার কারণে তারাও অনেক সময় ডিসিশন মেকিং এ একটা ঝামেলা করে, দুইটা পার্টির মধ্যে কনফ্লিক্ট হয়। সো ইমোশনাল ইন্টেলিজেন্সটা এই জন্য আর একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন। সো মোরাল দ্যাট ইজ ফ্রম মাই সাইড। খুব শর্ট কথা অ্যান্সারটা দিলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য স্যার, ধন্যবাদ আপনাকে। আপনাদের কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা নাম্বার শেয়ার করব, আপনারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন। আর এনরোলের বিষয়ে যদি এখন আপনারা কেউ কথা বলতে চান, আপনারা কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়ালাইকুম সুলতান আসসালাম। মাহমুদ। আমি কোর্স রিলেটেড প্রশ্ন আমি জয়েন করছি একটু দেরিতে, আমার এখানে নেট প্রবলেম ছিল। যাই হোক, এই কোর্সে আসলে আমরা কি কি শিখতে পারবো, কি কি জানতে পারবো, এই বিষয়টা একটু যদি বলতেন। আচ্ছা, এটা হচ্ছে কর্পোরেট লেভেলে আপনাকে
A to Z আপনাকে এখানে হেল্প করা হবে। আমাদের যেমন আছে সিভি রাইটিং, কভার লেটার কিভাবে রাইট করবেন, মক ইন্টারভিউ কিভাবে দিবেন, এই সকল কিছু আমরা এই কোর্সে কভার করব। আপনাদের সঠিক ক্যারিয়ার পাথ নির্বাচন করা, লক্ষ্য নির্ধারণ করা এবং ক্যারিয়ার গ্রোথ কিভাবে করবেন এর সুস্পষ্ট রোডম্যাপ আপনি এই কোর্সে পাবেন। কর্পোরেট কালচার, টাইম ম্যানেজমেন্ট, ওয়ার্ক এথিক্স এই সম্পর্কে আপনাদের এই কোর্সে আমরা আপনাদেরকে জানাবো। এছাড়াও আপনারা লিডারশিপ ও টিম ওয়ার্ক স্কিল কিভাবে আপগ্রেড করবেন সেই সম্পর্কে আপনারা এই কোর্সে জানতে পারবেন। আই থিঙ্ক আপনারা একটা কর্পোরেট লেভেলের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যেটা প্রয়োজন, এটা আপনি এই কোর্সের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এটা সকল সেক্টরে? হ্যালো, জি এটা বলুন। মানে সব সব সেক্টরেই, মানে জি সব আপনি সেক্টরে আপনি সব সেক্টরে এটা অ্যাপ্লাই করতে পারবেন। লোকজন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সেই ক্ষেত্রে আর কি আগাইতে পারবো, এই তো। আর আরেকটা জি কথা জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এখন ম্যাক্সিমামই হচ্ছে কিছুদিন আগে ছিল আপনার স্টোর ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো সাপ্লাই চেইন চাইতো না, এখন ম্যাক্সিমাম আপনার কথাটা শোনা সার্কুলারই যাচ্ছে না। সাপ্লাই চেইন চাচ্ছে। এখন আবার দেখছি। হ্যালো, আপনার নেটওয়ার্ক ইস্যু, কথা বোঝা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে তো এ করতে হলে কোন কোন ইউনিভার্সিটি গুলো ভ্যালুয়েবল, এই বিষয়টা একটু যদি বলতেন। হ্যালো, আপনি আপনার কোশ্চেনটা কি আরেকবার ক্লিয়ার করবেন? হ্যাঁ জি, আমি বলতেছিলাম যে আমি যদি এমবিএ অথবা বিবিএ করতে যাই জব মার্কেটে, কিছু জি একটু আগে স্যার বলে গেছেন যে কিছু কিছু ইউনিভার্সিটি আছে এগুলাকে প্রাধান্য বেশি দেয়, আর আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে এগুলাতে প্রাধান্য কম দেওয়া হয়। ইউনিভার্সিটি দেখুন কোন ইউনিভার্সিটি গুলা থেকে আমি যদি ডিগ্রি নেই সেটা আমি জব মার্কেটে গেলে ভ্যালুয়েবল হবে। এইখানে আপনার কিছু কিছু ইউনিভার্সিটি আপনার রেজাল্ট বিষয়টা হচ্ছে আপনার ভ্যারি করে এখানে। সেই ক্ষেত্রে আপনাকে যদি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আপনার এক্সপিরিয়েন্স গেদার করতে হবে। আপনি একটা জব মার্কেটে যাবেন যখন, আপনার স্কিল যদি না থাকে, আপনার কমিউনিকেশন গ্যাপ যদি থাকে, আ- আ- তখন আপনি হচ্ছে তখন আপনি এই কোর্স মানে এখানে আপনি একটা ভ্যালু পাবেন না। যার জন্য আপনাকে স্কিলটা ডেভেলপ করতে হবে, আপনার ক্যারিয়ার পাথ নির্বাচন করতে হবে, আপনার কমিউনিকেশন স্কিলটা বৃদ্ধি করতে হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি এই কোর্সে জয়েন করতে পারেন। এখানে আপনি সে মানে একদম রিয়েল লাইফ কেস স্টাডি প্র্যাকটিক্যাল সেশন অনুযায়ী আপনাদেরকে শেখানো হবে। সেই ক্ষেত্রে আপনারা একটা ভ্যালু পাবেন এখানে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এটা কি অনলাইন কোর্স নাকি অফলাইন? জি ওয়ালাইকুম আসসালাম। আমাদের এটা হচ্ছে অনলাইন কোর্স। সেই ক্ষেত্রে আমরা ক্লাস রেকর্ডিং, কোর্স ম্যাটেরিয়ালস এগুলো ডে বাই ডে প্রোভাইড করে থাকি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। বলতে চাচ্ছিলাম যে এখানে তো A to Z কর্পোরেটের বা ইন্ডাস্ট্রিয়ালের সকল কাজের প্রসেস দেখানো হয়। তো আমি জানতে জি চাইছিলাম যে আমি শুধু একটা বিষয় নিয়ে জানতে চাই, সেটা হলো কমার্শিয়াল। আমি কমার্শিয়াল ডিপার্টমেন্ট, আমি অলরেডি কমার্শিয়াল ডিপার্টমেন্টে জব করতেছি। তো আমি এখানে জব করতে এসে আমি আমার যে ল্যাকিং গুলো আছে সেটাও আমি মোটামুটি আইডেন্টিফাই করতে পারছি। সেটা হলো স্পোকেন এবং
কমিউনিকেশনের একটা গ্যাপ আছে, আর বিশেষ করে এক্সেলের কিছু কাজ আছে। তো আমি ডে বাই ডে এগুলো লার্নিং করতেছি। তো আমার মূল কথা হলো যে আমি কমার্শিয়ালের পিআই এলসি থেকে শুরু করে একেবারে পেমেন্ট পর্যন্ত টোটালি জানতে চাই। সেক্ষেত্রে আপনাদের কি এখানে কি কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো কোর্স আছে, বা আমি কি করলে ভালো হয় এই বিষয়ে অ্যাডভাইস চাচ্ছিলাম আর কি। জি, আমাদের এখানে ডিপার্টমেন্ট অনুযায়ী কোর্স আছে। আপনি যদি অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স রিলেটেড কোর্স করতে চান, সেই ক্ষেত্রে আমাদের সেই কোর্সগুলো আছে, আপনারা সেটাতে জয়েন করতে পারবেন। আর আপনি যেহেতু এক্সেল এর কথা বললেন, আমাদের অ্যাডভান্স এক্সেল কোর্স আছে, আপনি সেটাতেও জয়েন করতে পারবেন। আমি মূলত প্রথমে জানতে চাচ্ছি যে আমি কমার্শিয়াল ডিপার্টমেন্টের পুরোটা পিআই থেকে শুরু করে পেমেন্ট পর্যন্ত এই এই জি এই আমি জানতে চাই। শুধুমাত্র কমার্শিয়াল ডিপার্টমেন্টে আমি এক্সপার্ট হতে চাই আর কি। সেজন্য কি করণীয় আছে আপনাদের এখানে, আমি সে বিষয়ে জানতে চাচ্ছিলাম। এক্সপোর্টের কমার্শিয়াল ডিপার্টমেন্ট। আমি কি একটু মাঝখানে বলি, কমার্শিয়াল বেসিক্যালি আপনার এটা সাপ্লাই চেনের একটা এরিয়াকে কভার করে। সো সাপ্লাই চেনের পিজিডি কোর্স আছে, পিজিডি কোর্সে আপনি যদি এনরোল করেন, ওখানে আপনার কমার্শিয়ালও কভার করবে। কমার্শিয়াল মানে আপনি কমার্শিয়াল আসলে এই ওয়ার্ডটাকে আমরা বলি বেসিক্যালি ব্যাংকিং অ্যাক্টিভিটি, আমরা এটা বলে আসতেছি বলে এটা বেসিক্যালি প্রকিউরমেন্টের একটা পার্ট এবং ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্টের একটা পার্ট, রাইট? সো আপনি এখানে এলসি প্রসেসিং থেকে এভরিথিং যেটা নিয়ে আপনি কথা বলছেন, সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং যেটা আমার সাপ্লাই চেনের একটা এবং প্রকিউরমেন্টের মধ্যে আসতেছে। সো ইউ ক্যান টক টু দেম, লুক ইন টু দেয়ার কোর্স কারিকুলাম এবং ওইটাতে আপনি এনরোল করতে পারেন। থ্যাংক ইউ। জি, আমরা এখন আমাদের প্রোগ্রামটি শেষ করব। আপনাদের সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ। বিস সলিউশনস পিএলসি এর সঙ্গে যুক্ত থাকুন। আগামী ট্রেনিং ও কেরিয়ার প্রোগ্রামের জন্য সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আপনারা কোর্স রিলেটেড যদি কোনো এনকোয়ারি থাকে, আমরা একটা নাম্বার আপনাদেরকে প্রোভাইড করব। কাইন্ডলি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সকল ইনফরমেশনগুলো পাবেন। আপনারাও এখানে যুক্ত থাকবেন।